48 বছর পরে আমার যখন এই ছেলেমেয়েগুলো আমার কাছে থাকবে না, আমার তো নিজের কিছু নেই। বাবা 12টা 12:30 শুয়ে পড়লো, বাবা দেখতে লাগলো ধরা গেল। মাজা শিল্পীদের এই ক্যামেরার পিছন বা ক্যামেরার সামনে কিন্তু যোগ্যতাহীন বলেই মনে করে সবাই, যে সবার গাড়ি কিলোমিটার 19 টাকা হলে ডান্স দেবদার গাড়ি কেন 17 টাকার বেশি হয়। 3:30টার সময় ফোন এলো গাড়ি থেকে একজন, একটা সাংঘাতিক অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমার শোটা ক্যান্সেল হয়েছিল, আমার কোনো দুঃখ ছিল না, আমার ছেলেমেয়েগুলো বসে গেলো, এটা আমার খুব রাগ হয়েছিল। এরকম একটা ব্যাপার 2 মাস শিখিয়ে ছেড়ে দিল যে না নাচটা শিখবে না, ও অন্য কিছু শিখুক। Hello everyone, welcome to the show Bakbakua Papan presented by SM Music. আজকে আমাদের প্রথম পর্বে রয়েছে এমন দুজন মানুষ যারা ডান্স ফ্লোরের ম্যাজিশিয়ানস, মুভমেন্টসের মাস্টার মাইন্ড আর কলকাতার ডান্স ওয়ার্ল্ডের ঝড়। তারা নিজেদের ক্রিয়েটিভিটি এবং ডান্স স্টেপস দিয়ে তৈরি করেছেন অসম্ভব সুন্দর সুন্দর শোজ, গড়ে তুলেছে অনেক সুন্দর সুন্দর মিউজিক ভিডিওস এবং সুপারহিট মিউজিক ভিডিওস। তো আজকে আমরা তাদেরই দুজনের সম্পর্কে, তাদের স্ট্রাগল লাইফ এবং তাদের ক্রিয়েটিভিটি কিভাবে তাদেরকে আজকে এই জায়গায় নিয়ে এসেছে সেই সম্পর্কেই জানবো। সো লেটস ড্রাইভ ইনটু দ্য ওয়ার্ল্ড অফ রিদম, প্যাশন অ্যান্ড পিওর ক্রিয়েটিভিটি। আমাদের সাথে রয়েছে ম্যাক্স এবং ঐন্দ্রিলা। তো আজকের পডকাস্টে তোমাদের এসে ফার্স্ট কিরকম লাগছে আগে বলো। প্রথম তো ভালো লাগছে, এবার পডকাস্টে কেউ ডেকে দেয়। অ্যাকচুয়ালি আমরা কোরিওগ্রাফারদের কেউ ডাকে না, আমরা অ্যাকচুয়ালি প্রত্যেকটা জায়গায় মানে মিউজিক ভিডিও, স্টেজ হোক, সিনেমা হোক, একটা গান দাঁড় করাই আমরা, কিন্তু আলটিমেটলি আমাদের কোনো ভ্যালু থাকে না। তো আমি এই কষ্টটা বুঝেছি নাকি, এই কষ্ট সাথে পকোড়া আর চা, ব্ল্যাক কফি, সরি Black coffee। কফি। তো ম্যাক্সা, মানে আমার এই পডকাস্টটা করার মেন প্রথমেই বলে দিই যে আমরা খালি আড্ডা মারবো, ঠিক আছে? একদম একদম একদম। আমরা যেরকম ক্যাজুয়ালি আড্ডা মারি, সেই আড্ডা মারাটাই হচ্ছে পডকাস্টের মেন মোটো। তার মধ্যে থেকে তোমাদের লাইফ সম্পর্কে আমরা কিছু তথ্য আজকে জানবো, আমাদের দর্শকদেরকে জানাবো যে একটা মানুষ বা দুটো মানুষ বা 10টা মানুষ ক্যামেরার পেছনে থেকে একজন সেলিব্রিটিকে কিভাবে সেলিব্রিটি তৈরি করে, বা একটা মিউজিক ভিডিওকে কিভাবে মিউজিক ভিডিওয় পরিণত করে, সেইটাই জানার আজকে। তো তার আগে জানবো তোমাদের ডান্সের স্টার্টিংটা কোথা থেকে, মানে ডান্স কোরিওগ্রাফি করব বা তোমার লাইফের যে ডান্সটা দুজনেরই, সেটা স্টার্টিং মানে তোমার কি আর তোমার কি বিয়ের আগে, মানে একদম ছোটবেলা। হ্যাঁ, আমি ছোটবেলা থেকে নাচতে খুব ভালোবাসতাম, কিন্তু আমাদের সময় মানে আমার ছোটবেলা মানে 1994, 95, 96 সাল, তখন একটা ফ্যামিলিতে মানে আমাদের মতন ফ্যামিলিতে নাচ করবে এটা বলাটা পাপ ছিল, অন্যায় না, পাপ ছিল। পাপ ছিল, মানে এটা বলতো আমি হয়তো এই এই পৃথিবীরই না কেউ, পৃথিবীর অন্য জায়গায়। তো নাচটাকে ভালোবাসতাম। 2004 সালে আমি মাধ্যমিক দিলাম, তখন আমার বোন নাচ করতো। তো আমার যখন ওই মাধ্যমিক পরীক্ষার পরে ছুটি থাকে 3 মাস, তো বোনকে বললাম চল আমিও যাব, এবং ওই যে ওর সাথে গেলাম একটা টিচারের কাছে। সেখান থেকে নাচ করা করতে 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 একটা ভালোবাসা তৈরি হলো, করতে যাচ্ছি। এই যে করা শুরু করলাম, তখন চলে আসলো সেই পাপ এর মতন মহান কাজ, পাপ হয়ে গেছে, নাচ করা বিশাল পাপ করে ফেলেছি। তারপরে অনেক লড়াইটা আমি নাচের সঙ্গে কতটা লড়াই করে যাই না, আমি পরিবারের সাথে অনেক লড়াই করেছি নাচের জন্য। মানে কিরকম একটুখানি শুনি। যেরকম মানে এরকম হয়েছে, আমি একদিন রিহার্সাল থেকে রাত করে বাড়ি ফিরেছি, আমার ঘর থেকে ড্রেসপত্র বাবা ফেলে দিয়েছে। মা বলেছে বাড়ি থেকে বেরিয়ে যাও, নাচ করে জীবনে কিছু হয় না, পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে চাকরি করো, তুমি যে চাকরি। তখন তোমার এজটা কত? তখন আমি গ্রাজুয়েট হব এরকম একটা লাস্ট টাইম, তখন থেকে বলছে পড়াশোনা করে চাকরি করো। কলেজে পড়ছি। তো ফেলে দিল ড্রেস। কাকু কাকিমার কি ইচ্ছে ছিল, কি হবে ছেলে আমাদের? মা সবসময় মা কখনো মাকে কিছু মা সাপোর্ট করতো, বাবাও সাপোর্ট করতো কোনোভাবে, কিন্তু সমাজের ভয়টা ছিল যে বাবাকে অন্য লোকগুলো যে বলতো যে ছেলে কি করছে, এই একটা ভয় কাজ করার জন্য বাবা হয়তো প্রেশার করেছে আমাকে। কারণ পরবর্তীকালে আমি এটাও যখন আমি একটু একটু করে এগোচ্ছি, যখন বাবা বেঁচেছিলেন, তখন লোককে বলতে শুনেছি যে আমি এই কাজটা করে এসছে আমার ছেলে। তখন বলেছি বাবা হয়তো সাপোর্ট কিন্তু করতে চাইতো। অ্যাকচুয়ালি তারা সিকিউরিটিটা ভাবছে যে আমার ছেলের ভবিষ্যৎটা কি হবে, আমার ছেলের কারণ আমরাও যখন গান বাজনা করেছি তখন, এখন তো অনেক বেশি টিভি দেখে সিরিয়াল দেখে বাবা মারাও বুঝতে পারছে যে না এইখানে কেরিয়ার আছে। বাট তখন কি একটা ইনসিকিউরিটি কাজ করতো যে একটা সরকারি চাকরি করবে ছেলে, বা পড়াশোনা করে ভালো চাকরি করবে, সরকারি চাকরি না হলে ভালো চাকরি করবে, ঠিক আছে? সেই সিকিউরিটি থেকেই হয়তো বারণটা করতো। আর তোমার স্টোরিটা কিরকম? আমার স্টোরিটা হচ্ছে আমি যখন 3 বছর, তখন
আমি একটু মুভমেন্ট করতাম মিউজিকের সঙ্গে। তা আমার মা বুঝতে পারে। তা মা ভীষণ পরিমাণে সাপোর্ট করেছে ডান্সের পিছনে। আর তা আমার তারপরে আমি একটা ব্রোকেন ফ্যামিলি থেকে বিলং করি। তা মা সাপোর্ট করতো। করে মা এতটাই করতো যে মা বলেছিল যে, "মাধ্যমিক পরীক্ষায় তুমি ব্যাক পাও আমার কিছু যায় আসে না। তুমি যেন ডান্সের এক্সামে যেন ডিস্টিংশন এর বদলে একদম কিছু যেন।" অপোজিট স্টোরি। হ্যাঁ, মা ভীষণ পরিমাণে সাপোর্ট হ্যাঁ। করেছে। প্রচুর, প্রচুর। তা তারপর থেকে যখন আবার আমি শোজ করা স্টার্ট করলাম, তখন মানে পাড়া প্রতিবেশীর একটা রিঅ্যাকশন আসতো যে, সকালে বেরোচ্ছে, মাঝরাতে ফিরছে, তাহলে কি করছে? কিন্তু আমি নাচটা ছাড়া ছোট থেকে কিছু বুঝতামই না। আমার কাছে ওটাই আমার মানে সবাই ভাবে বড় হয়ে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, কেউ স্টেথোস্কোপ নিয়ে খেলতো। বাট আমি ওই গানের সাথেই নাচতাম। আমার বেশ ওই টিভির ভেতরে আমি তখন ভাবতাম টিভির Gorgeous ভিতরেই life সবাই story। থাকে হয়তো। আমিও ওখানে থাকবো। তা আমার ওইটাই পছন্দ ছিল। এই চাকাচনটাই আমি বেশ মানে চাইতাম যে এরকম কিছু হোক। চাকচমকটা হ্যাঁ, টিভিতে দেখে যে হ্যাঁ, ওরকমই আমি নাচবো। হ্যাঁ, হ্যাঁ। তা আমার মতে যে আমি সেই মানুষগুলোকে জবাব দিতে পেরেছি যে যারা ভাবে যে নাচ করলে কিছু হয় না, বা যে গার্জিয়ান গুলো এখন ভাবে যে নাচটা শেখাবো, মানে অনেক এখন আসে স্টুডেন্টের মারা, শেখাবো কিরম একটা ব্যাপার, 2 মাস শিখিয়ে ছেড়ে দিল যে না নাচটা শিখবে না, ও অন্য কিছু শিখুক। মানে তাদের জন্য একটা আমার জবাব যে নাচ করেও কিছু অ্যাচিভ করা যায় লাইফে। আমার যেটা গোল ছিল যে আমি কোরিওগ্রাফার হব, তা আমি সেটা হয়েছি। মানে সেটা সেটা কি প্রথম থেকেই ছিল যে কোরিওগ্রাফি করব, নাকি প্রথমে ছিল যে না অ্যাজ আ ডান্স হয়ে অ্যাক্টিং এর দিকে যাব? না, আমি খুব ইচ্ছা ছিল যে আমি এরকম কোরিওগ্রাফি আমি শেখাবো। শেখাবো। হ্যাঁ, আমি ওই জন্য আমি ক্লাসও যেরকম আমার রয়েছে, আমি শেখাতে ভীষণ ভালোবাসি। আর আমার ওটাতে ভীষণ ধৈর্য। ছোটবেলায় ইচ্ছা হয়নি যে অ্যাক্টিং করব? আমার মা খুব চেষ্টা করেছিল। কিন্তু সেটা কখনো সম্ভব হয়নি। খুব আমার মা-বাবা দুজনাই ভীষণ চেষ্টা করেছিল। আমাকে কোন, কোন প্রোডাকশন হাউসে নিয়ে যেত। এবার সেই প্রোডাকশন থেকে আবার বলত যে এত একটা অ্যামাউন্ট লাগবে এত করার টাকা জন্যে। লাগবে। এখানে চান্স পাই দেবো, এই চ্যানেলে চান্স পাই দেবো। তো সেখানে টাকাও দেয়া হয়েছিল। হ্যাঁ, কিন্তু আমি মানে একদম সেটাতে কমফোর্টেবল নই। অভিনয়টা আর হয়নি, ওখান থেকে নাচটাই কন্টিনিউ। আমি নাচটাই আজীবন ভালোবেসেছি। আর আমার এটা মানে ছিলই যে আমি এমন জায়গা মানে আমি একটু খুব কম বয়সে আমি ম্যাচিউর হয়ে গেছি। কারণ আমার ফ্যামিলিটা ব্রোকেন ছিল। তা আমার এটাই ইচ্ছা ছিল যে আমি এমন জায়গায় আমার ফিউচারটা দেখবো যেখানে আমার নাচটা থাকবে। আমি এরমই জায়গায় বিয়ে করব, যেখানে আমার নাচটা থাকবে। সুতরাং এটার দিক থেকে আমি ভীষণ ফরচুনেট এটা যে কি পেপারে অ্যাড দেওয়া হয়েছিল যে না, 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 না। আমার এইটা যে আমাকে নাচ সাপোর্ট করবে আমার সেরকম না, না, একটা না, বর না, না। চাই? না, না, আমার এটা কপালেই ভগবান লিখে দিয়েছিল, যার জন্য আমি ওকে পেয়েছি। অ্যান্ড আমার যে কোরিওগ্রাফার হওয়ার স্বপ্নটা সেটা কোনো জায়গায় ওর জন্যই সেটা পসিবল হয়েছে। এইবার আসি যে দুজনের দেখা কি করে হলো। গ্র্যাজুয়েশন আমি তো বুঝলাম যে কাকু কাকিমা তোমারটা সাপোর্ট করেনি, আবার দিদিকে খুব বেশি সাপোর্ট করেছে, ঠিক আছে, একদম অপোজিট। তারপরে দুজনের দেখাটা কিভাবে হলো? ফেসবুক। ফেসবুক না অর্কুট? ফেসবুক। ফেসবুক। আমি লাস্ট কয়েকটা চাকরি পরীক্ষা দেওয়ার পরে নাচ করছি, বাবার সাথে ঝগড়া বাজছে, তো একদিন একদম প্রতিবাদী হয়ে গেলাম। এবার আমাকে বুঝে গেছিলাম আমাকে আর দেশ জয় করতে হবে, হবে না, বাবার এই কথা শুনে চলবে না। তো বাবাকে বললাম যে আমি না খেয়ে মরবো, কিন্তু আমি নাচ করে চলবো। মরে যাবো, কি হবে, খেতে খেতে পাবো না, কাজ পাবো না, পয়সা, এই তো সেটা আমি নাচ করেই করতে চাই, অন্য কিছু করে করবো না। এইবার তখন শুরু হলো লড়াই। তখন তো নিজে নাচ করতাম, তখন বেকার, বাবাও বেশি একটা বসে দিত না, ব্যাকগ্রাউন্ডও খুব ভালো ছিল না যে দেবে। তো তখন আমি শো করতাম, আমার এখনো মনে আছে। আর ওই দূরে, অনেক দূরে মুর্শিদাবাদ যেতাম, ট্রেনে করে যেতাম। আমি নিজে করতাম, কয়েকটা স্টুডেন্ট ছিল, এদের নিয়ে ট্রেনে করে মাথায় সেই অফিস টাইমে 4টে ঢুকতে হবে চাকদা, 3টে ব্যারাকপুর স্টেশন থেকে আমি ট্রেনে উঠতাম, সেই লাগেজটা মাথায় নিয়ে, ভিড়ের মধ্যে একটা লাগেজ, অল্প কিছু ড্রেস, যেতাম। আবার ওখান থেকে ফার্স্ট ট্রেন ধরে বাড়ি ফিরতাম। এবং এটা মোটামুটি তুমি ধরে রাখো 2011-12 সাল, তখন পরিবহন ব্যবস্থা তো উন্নত ছিল না। ব্যারাকপুরে তো আমি সকাল 4:30-5টে আসার পরে কিচ্ছু নেই। ওখান থেকে আমি 10 কিলোমিটার হেঁটে চলে যেতাম বাড়ি। 10 বাড়ি যেতে, আজকে রেস্ট আছে, কি করবো, বাড়ি যাবো, কিচ্ছু পাইনি, কোনো রিক্সা নেই, কিচ্ছু নেই। ওখান থেকে হাঁটতাম পুরো, ওখান থেকে নীলগঞ্জ আমার বাড়ি 5 কিলোমিটার, এবং আমার বাড়ি, গ্রামের বাড়িটা তখন আমার ভেতরে ছিল, ওখান থেকে 5 কিলোমিটার, এই 10 কিলোমিটার হেঁটে দিতাম। একটু আগে যাই, তুমি বললে যে তুমি জিনিসপত্র নিয়ে ট্রেনে করে অনুষ্ঠান করতে যেতে। তো এই অনুষ্ঠান মানে যারা
এখনও ডান্স করছে বা যারা শুরু করছে তাদের একটা কিউরিয়াসিটি থাকে যে আমার স্টার্টিং পয়েন্টটা কী হবে, মানে আমি একজন মানুষকে একটা অনুষ্ঠানের জন্য অ্যাপ্রোচ করবো কীভাবে। মানে একটা সিঙ্গার হলে সে বলতে পারে যে আমি একটা উদ্বোধনী সঙ্গীত গাইবো, বা পাড়ায় হয়তো অনেকে উদ্বোধনী নাচও করে থাকে, ঠিক আছে, তোমরাও হয়তো ছোটোবেলায় করেছো। 100 তুমি তোমার কি মনে আছে যে ফার্স্ট অ্যাপ্রোচটা যে একটা শোতে আমি যাব তার জন্য, মানে ফার্স্ট পারিশ্রমিক কত নিয়েছিল আগে বলো? পারিশ্রমিক মিষ্টির প্যাকেট। মিষ্টির প্যাকেট, একদম খোলামেলা, মানে বিরিয়ানিও জোটে না তখন বিরিয়ানি কোথায়? কোথায় বিরিয়ানি? হ্যাঁ, তখন মিষ্টির প্যাকেটটাই ওটাই বিশাল আনন্দ, মিষ্টির প্যাকেট নিয়ে বাড়ি এসেছি। আচ্ছা, তো তারপরে যখন মানে আর্থিক পেমেন্টটা যখন পেলে, ফার্স্ট পেমেন্ট ফার্স্ট যখন শুরু করেছি তখন 500 টাকা। 500 টাকা? আচ্ছা, তার মানে 500 টাকা পুরো গ্রুপের? না 300 টাকাতেও করেছি পুরো গ্রুপ। হ্যাঁ, ওটা পাড়ায় শো, তখন আমার নিজের গ্রুপ হয়েছে, পাড়ায় শো করেছি 300 টাকা। কোথাও বলেছে ঠিক আছে 2 কেজি জিলিপি দিয়ে দিচ্ছি, করে নাও, শোটা প্রোগ্রামটা করে নাও। 2 কেজি জিলাপি? তারপর সে লাস্টে দেয়নি, জিলাপিও দিল, জুটলো না। এবার তোমার মানে তুমি অ্যাপ্রোচটা কিভাবে করেছিলে মনে আছে? যে আমি এইভাবে বলেছিলাম যে আমাকে একটা শো দাও। একটা ব্যাপার আছে, এটা আমার হয়তো ছিল, আমার কপালে হয়ে গেছে। আমি এরকম শো করা শুরু করলাম। এবার আমার এই প্রথম হলো আমার কোনো একটা অ্যাঙ্কারের সাথে পরিচয় হয়েছিল, কিন্তু কি করে হয়েছিল আমার খেয়াল নেই। এবার অ্যাঙ্কারটার সাথে আমাকে আই থিঙ্ক হুগলিতে আমার এই স্টুডেন্ট ছিল, ওর বাড়ির পাশে একজন থাকতো ভাড়া, যে ওই মানি মার্কেটিং না ওরকম ওই টাকা তোলে, এই কিছু একটা চাকরি করতো দূর থেকে এসে, বন্ধন টাইপের কিছু একটা ব্যাংকে। তো ও যখন যেহেতু পাশের ভাড়া থাকে, ওকে বলেছিল যে আমার এরকম দাদা নাচ করে, তো উনি একটা প্রোগ্রাম দিয়েছিল পাড়ায়। তো তখন এবার আমার সারা জীবন আমি ভালো কিছু করব, আমি এটা খুব ভালো চেষ্টা করতাম, লোকে কি ভাববে পরে ভাবতাম, এটা করে দেখি, যা হবে পরে দেখা যাবে। তো ওখানে একটা ওনার প্রোগ্রাম, পাড়ায় প্রোগ্রাম দিল, এখান থেকে হুগলিতে আমার ট্রেনে ফেনে গিয়ে প্রোগ্রাম করলাম। তখন আমি অ্যাঙ্কারটাকে নিয়েছিলাম। এবারে অ্যাঙ্কারটা তখন মোটামুটি বিভিন্ন জায়গায় শো করে, মানে কমার্শিয়াল শো করে ব্যান্ডের সঙ্গে। এবার তখন আমি চ্যারিটি শো দেখতে যেতাম, আমাদের ভেতরে অনেক চ্যারিটি শো হতো, যেখানে অনেক সিনেমা আর্টিস্ট আসতো, পিছনে ব্যাকগ্রাউন্ডে নাচতো। আমি বহু দেখেছি এগুলো, মানে টিকিট কেটে 30 টাকা টিকিট কেটে সামনে বসে দেখেছি। তখন আমি নাচ করি, কিন্তু ওই প্রফেশনটা কি করেছে তো আমি জানি না। ওই দাদাটা তখন কোনো একজনকে রেফার করেছিল, একটা ব্যান্ডকে, যে একটা নতুন ছেলে উঠেছে মার্কেটে, এই ছেলেটাকে নাও, সেটা ভালো কাজ করছে। তো আমি তখনও জানি না ব্যান্ডে কি করতে হয়। আমি দাদা একদিন ফোন করলাম, ফার্স্ট আমার এখনো মনে আছে, আমি চাকদা গেলাম, চাকদা গিয়ে আমার 6 জনের বোধহয় 6 জনের টিম, ওই 3200-3300 টাকা পেমেন্ট, এর মধ্যে গাড়ি ফাড়ি সব, মানে গাড়ি মানে কি ট্রেনে যাবো। হ্যাঁ, তো ও দাদাকে বললাম কি করতে হবে আমার। আমি বললাম দাদা আমার ফার্স্ট শো এটা, আমি কিচ্ছু জানি না, আর এটা আমি সব জায়গায় করি, সেটা জানি না আমি বলেই দিই, যে আমি চেষ্টা করবো করে দেওয়ার, কিন্তু আমাকে বলতে হবে কি করতে হবে। তো দাদা বললো 4টে সিঙ্গার আছে, প্রথমে একটা নাচ করবে, সেকেন্ডে করবে, এটা বুঝিয়ে দিল, যেটা হয় এরকম মেকআপ করবে। এই যে বুঝলাম যে এটা কাজ, এটা করতে হবে। এই যে করা শুরু, ওখান থেকে একটা দুটো, তারপরে আমার যেটা ক্লিক করে গেছে আমায়, সেটা হচ্ছে রুদ্রদা আমায় ক্লিক করেছে। মানে আমার জীবনে আমি যে এইটুকু হয়েছি, আমার চেষ্টার পাশাপাশি কোনো একটা লোকের অবদান রয়েছে, সেটা হচ্ছে রুদ্রদা। মানে আমার নাচের জীবনে, প্রোগ্রামের জীবনে শুরুর দিকে, মানে তখন ওই রুদ্রার সাথে পরিচয় হয়। তো আমি কিছু রুদ্র তখন অনেক প্রচুর গ্রুপ নিয়ে করতো, আমি তখন রুদ্রাকে বলেছিলাম দাদা আমরা না এই ধরনের গানে ব্যাক আপ করি, নাচের গান তো সবাই করছে। এবার রুদ্রের কনসেপ্টগুলো আমার খুব ভালো লেগেছিল। ও তখন আমাকে মাঝে মাঝে বলতো চল আমার সাথে প্রোগ্রামে চল। এবার আমি প্রোগ্রাম দেখতে যাবো, রুদ্রের সাথে 100 যেতাম। কিন্তু আসার সময় কি করতো, ধরো আমি কলকাতায় শোতে গেছি, ফিরছি রুদ্রের সাথে, ও রাস্তায় ধরো কোনো অর্গানাইজারের বাড়ি পড়েছে, ও দাঁড়িয়ে যেত রাত্রেবেলা, অর্গানাইজারকে ডাকতো, ওঠ এই যে ভাই, মানে পুট করা, ডিরেক্ট পুট করা। হ্যাঁ, এটা মানে গডফাদারের কাজ করেছে। আমার গ্রুপের নাম রুডি রকার্স, রুদ্রকে আমরা রুডি বলে ডাকি। আচ্ছা, এই আজকে আমি প্রথম জানলাম রুডি রকার্স নামটা কেন। হ্যাঁ, এই হচ্ছে রুডি রকার্স। এইটা আমি কোনো ফেলতে পারবো না এই জায়গাটা, আমি তাহলে মাটি ভুলে যাবো। মারাত্মক কাজ করেছে জীবনে। ওখান থেকে তোমার নাচের জীবনটা শুরু হলো। এবার পয়সা ইনকাম করতে হয় কি করে, গ্রুপ করা। তখন বাড়িতে বাবা মা বুঝতে পারছে যে ছেলে ইনকাম, তখন বুঝতে পারছি ইনকাম করছে, কিন্তু সিকিউরিটি কি, তখন তো বলছে ঠিক আছে এখন করছিস, কিন্তু আপনার 40 বছর বয়সের পরে কি করবি, তখন তো নাচটা থাকবে না। তো এইটা সিকিউরিটি চলতোই, এটা চলতোই। তো আমি বললাম হোক, যা হবে দেখা যাবে, করতে তো থাকি, যা হবে দেখা যাবে। তো এখন তখন আমি নিজেও গিয়েছিলাম যে সত্যি কি হবে, মাঝে মাঝে আমার নিজে যখন ঘুমাতাম, যখন অফ সিজন আসতো, তখন তো আমারও চিন্তা হতো সত্যি তো আলটিমেটলি কি হবে, বর্ষাকালে কি হবে, এখন কি করে চালাবো।
আর 40 বছর পরে আমার যখন এই ছেলেমেয়েগুলো আমার কাছে থাকবে না, আমার তো নিজের কিছু নেই, আমি তো একা নাচ দেখবে না আমার কেউ, না আমি তো কোনো চ্যানেল থেকে আসিনি যে আমি একা গিয়ে দাঁড়ালাম, কিংবা আমি যদি চ্যানেল থেকেও আসতাম, আমি বুড়ো হয়ে গেলে কে দেখবে আমায়? তাহলে এটা কি করে আমি দাঁড় করাবো? এটা আমি সেই সময় ভাবতাম যে কি হবে হবে হবে, তবে যে হবে হবে, আমি বলি, যাক, আমি শুধু এটা ভেবেছি কি হবে পরে ভেবে লাভ নেই, করে যাই, দেখা যাবে কি করে হবে। দেখা যাবে কি হবে। এটা ভেবেই এগিয়েছি। এবার তারপরে আলাপ, এইবার তারপর তো বয়স হচ্ছে, এবার বিয়ে করতে হবে, মা বাবা বিয়ে দেবে। তো আমি দেখলাম যে বিয়ে করবো, যে ডান্স, প্রথমে ভাবলাম যাকে মা বাবা দেখে যাকে বিয়ে দেবে সে তো জানেই না আমার সম্পর্কে কিছু, আমার আমার কাজটা সম্পর্কে জানে না, আমার কাজটা আমার মা বাবা বোঝে না, সে কি করে বুঝবে? এটা একটা খুব টেনশন ছিল আমার। তো তারপরে ফেসবুকে একদিন, এটার পিছনেও রুডিদা রয়েছে। আচ্ছা এর পেছনে হ্যাঁ রুডি মানে ঘটকের কাজ করছে। আমি আলাদা একজনের শোতে গেছিলাম, আচ্ছা সেখানে রুদ্রদা ছিল হ্যাঁ, সিঙ্গার। singer হিসেবে। হ্যাঁ হ্যাঁ। তা রুদ্রদা আমাকে বললো যে তুই তো খুব ভালো ডান্স করিস, তুই এইরকম গ্রুপে কেন রয়েছিস? তখন আমি ওর একটা- মোটামুটি মানে ওর চেনে গ্রুপটা সবাই, তখন মানে আমরা চিনছে সবাই সবাই আস্তে আস্তে চেনে। আমরা দাঁড়ালে রাস্তায় মানে বলে যে ওই যে ম্যাক্সের গাড়ি, ওই যে ম্যাক্সের গাড়ি, ম্যাক্সের ট্রুপ আছে। তা বলছে তুই এই গ্রুপে কেন, তুই একটা ভালো গ্রুপে কর। আমি তখন তো মানে আমাকে তখন ওই গ্রুপে 300 টাকা দিত, ঠিক আছে, আর নতুন নতুন আমি। তা আমি বলছি আমি তো কাউকে চিনি না দাদা। তা আমার যে ওই গ্রুপ ওনার ছিলেন, তিনি আবার কারোর সাথে কথাও বলতে দেবেন না আমাদের। আচ্ছা হ্যাঁ। তা তা রুদ্রদা বলছে তুই এখানে করিস না, তুই একটা ভালো জায়গায় দা, আমি তোকে একটা নাম্বার দিচ্ছি আমার ভাইয়ের। আচ্ছা তা আমি বললাম আমি নাম্বারটা আমার যাই না, তুমি আমার নাম্বারটা রাখো, তুমি তাকে দিয়ে দিও। তা সে দেওয়া দেই হয়েছে, তারপরে আর মানে সেরকম ভাবে যোগাযোগ হয়নি। কিন্তু আফটার আমার এইচএস আমি আবার ভাবলাম যে মিডিলে গ্যাপ নিয়েছিলাম, তারপরে ভাবলাম যে আবার একটু করি, কারণ নাচের থেকে মানে শো এর ওই ক্রেজটা দরকার তো, ক্রেজটা মানে ছাড়তে পারছিলাম না। ছাড় দেয়। তা আমি ভাবলাম যে আর পুরোনো গ্রুপে জয়েন করবো না, এবার একটা কিছু নতুন ট্রাই করা যায়। তো করতে করতে তো আমি যেহেতু জানি ম্যাক্সের ট্রুপ, তা ম্যাক্স বলে ফেসবুকে সার্চ করেছি। তা করেই মেসেজ, তা আমি মানে ওর গ্রুপে জয়েন হওয়ার জন্য মেসেজ করেছিলাম। তারপর থেকে মানে ও ফোন করলো যে হ্যাঁ তুমি কোথায় থাকো, তাহলে এখানে আসতে হবে, এখানে রিহার্সাল করতে হবে, রিহার্সাল ছাড়া কিন্তু আমি শো দিই না। তখন থেকে এখনো ছেলে মেয়েদের তাই বলা হয়, রিহার্সাল তুমি প্র্যাকটিস না করলে উইদাউট কোনো প্র্যাকটিস কোনো ডেট দেওয়া হবে না। কারেক্ট। তা ও বললো রিহার্সাল ঠিক আছে, পরের দিন আবার যে ঠিক আছে রিহার্সালে আসবে, তো হ্যাঁ ঠিক আছে। এই বলতে বলতে কখন হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া হয়ে গেল, নাম্বার দিতে দিতে তারপরে মানে ও ব্লেম করে যে আমি বলে ফার্স্ট ইয়ে করেছি ওকে, ভাইয়া ভাইয়া বলতে সাইয়া বানা দিয়া, এরকম ভাইয়া এরকম বলতে- না, ওরকম কিছু ভাইয়া হয়নি, ভাইয়া ভাইয়া হয়নি, না, মানে ভাইয়া ম্যাক্স দা হয়নি কোনো। না, ম্যাক্স দা হয়নি। বলিনি কোনোদিন। আচ্ছা আমি মানে ম্যাক্স হ্যাঁ হ্যাঁ মানে নাম ধরেও ডাকিনি, আমি বলছি, ঠিক আছে তোমার গ্রুপে যাবো, আচ্ছা হ্যাঁ না তুমি তা না। এটা হ্যাঁ তুমি বলে সম্বোধন হয়েছে। তা একদিন ও ফোন রিসিভ করছে না, মানে ও একটা ডেট দিয়েছিল আমায় যে এরকম একটা শো করতে হবে, তা ফোন রিসিভ করছে না, মেসেজেরও রেসপন্স করছিল না। তা আমি হোয়াটসঅ্যাপে একটা ওই মানে ওই আমি ক্যাজুয়ালি ওই লিখেছি, আমি কিন্তু কোনো অন্য সেন্সে ওই লিখিনি। তো ওইটা বলে ওর খুব মনে লেগেছিল যে মেয়েরা ওই লিখলে লাগে মনে, এটা এটা তো আমার সাথেও হয়েছে, আমি ওই জন্য বললাম ওই লিখলে ওই মনে ব্যাপার আছে লাগে। ওর মধ্যে একটা। এটা সব ছেলে রিলেট করতে পারবে যে না, মেয়েরা না, যদি না। ওই ওই লেখে, শুধু ওই লিখে রাখে তাহলে কিন্তু মনে লাগে যে হ্যাঁ। এই তো কুছ তো বাত है। না আমি এরকম কুছ তো বাতই হ্যাঁ করি। ওটা মেয়েরা something অস্বীকার করে, something কি হচ্ছে হ্যাঁ, ওই মানে হচ্ছে। তার মধ্যে বুঝতেই হবে। বুঝতে হবে তা যে আমি ওই লিখি ক্যাজুয়ালি। তো তারপরে মোটামুটি 4-5 ঘন্টা পরে রেসপন্স করে যে হ্যাঁ হ্যাঁ আমি একটু ব্যস্ত ছিলাম, কাজ ছিল, হ্যাঁ না তা না। তা নর্মালি ওই খেয়েছো, খাওয়া হয়েছে নাকি এইসব বলতে বলতে একদিন আমার আবার একটা প্রবলেম হয়, যেদিন আমি সারাদিন অফলাইন ছিলাম। তখন ও রাত্রিবেলা ফোন করে আমাকে বলছে সারাদিন কেন অফলাইন, একটাও খবর নেই, হ্যাঁ না তা না। তখন আমি বুঝলাম যে মনের মধ্যে কিছু একটা হো পাকাচ্ছে। গয়া তা আমাদের কিন্তু না দেখেই রিলেশন স্টার্ট হয়ে গেছিল, আমরা মানে ফোনেই ফোনে আমাদের ফোনে মানে ফেসবুকে, হ্যাঁ, হয়নি তখন। তখন তখন রিহার্সাল হয়নি, দেখা Rehearsal হয়নি। দেখা হয়নি। প্রপোজ হয়ে গেছে ফোনেই, আমি হ্যাঁ ও হ্যাঁ সব হ্যাঁ হয়ে গেছে, বাট দেখা তখনও হয়নি। মানে আফটার মোটামুটি প্রপোজ করার পরেও 15-20 দিন পরে আমরা ও এখানে আসে একটা শোতে ইছাপুরে, তা ইছাপুরে আমরা মিট করি। তা সেদিন আমরা যাই, কথা বলি, তো ওর খুব ভালো লাগলো। আর আমি ছোটবেলা থেকেই খুব বিয়ে পাগলি ছিলাম। তা আচ্ছা। হ্যাঁ আমি খুব মানে আমাকে কেউ যদি বড় মানে বলতো যে বড় হয়ে কি হবি, প্রথমে তো বলতাম যে আমি নাচ করব না। বড় হয়ে কি হতে চাও? আমি বিয়ে করতে চাই, মানে আমি বউ হতে চাই। আমি বিয়ে করব, আমার বরের একটা ঘড়ি হবে, একটা শু পরবে, শার্ট ইন করে পরবে, চশমা পরবে। তা সেদিনকে না ওই গেটআপেই ছিল।
আচ্ছা, এটা আমি জানতাম না, তখন আমি নিজেই বলে হ্যাঁ, গেছি। ও জানতো না মানে ওই গেটাপেই ছিল তো সামনাসামনি ভালো লেগে যায়, কথাবার্তা হয়। তারপরে ওর যেটা সব থেকে ভালো, ও ভীষণ মানে আমি কতটা সংসার বুঝি জানি না, ও ভীষণ সংসার বুঝি। সংসারী। ও মানে অ্যাজ আ গুড ফাদার, অ্যাজ আ গুড সান অ্যান্ড হাজব্যান্ড অলসো, তিনটে ক্যারেক্টারেই ও খুব ভালো। খুব ভালো। মানে আমরা কি ভালো খাই আমরা নিজেরা জানি না, বাট ও জানে প্রত্যেকটা মানুষের কোনটাতে ভালো বাসে, ভালো লাগা সবকিছু। আমার ওই পরিবার আগলে ওই জিনিসটা ওর মধ্যে খুব, যে তার পরিবারকে ভালোবাসতে পারে, মা বাবাকে ভালোবাসতে পারে, সে পৃথিবীর সবাইকেই ভালোবাসতে পারে। আর ওর একটা কথা আমার খুব ভালো লেগেছিল, যে ও বলেছিল আমার মার সাথে যদি কোনোদিনও তোমার গন্ডগোল হয়, টাচউড কোনোদিনও হয়নি, যদি হয় আমার মা যদি ভুল থাকে, আমার মা তাও ঠিক। আচ্ছা, মানে মা ভালো, মা কাম ফার্স্ট। মা কাম ফার্স্ট, এইটা মানে আমার বাবা মা সবসময় আমাকে বলতেন যে যেই ছেলে মাকে সম্মান করে সে পৃথিবীর প্রত্যেকটা মহিলাকে সম্মান করে। কারেক্ট। আর এইটা আমার ওর মধ্যে খুব ভালো লেগেছিল। আর ভীষণ মানে সে দিল তো পাগলের ডায়লগটা মনে পড়ে গেল, যে এক লড়কে কা সর তিন हाँ हाँ के एग्जैक्टली सामने झुकता है पहले माँ के पास और माँ के सामने वो झुके, दुर्गा माँ के सामने दुर्गा माँ और के सामने वो झुके। और आपके सामने। হ্যাঁ, এটা সিনেম্যাটিক ব্যাপার পুরো। ও, এটা আরে সিনেম্যাটিক না থাকলে কি আর আমাদের কোরিওগ্রাফার হয় না? বিয়েটা একটা tragedy। সিনেমায় কাজ করা যায়। বিয়েটা হেভি ট্র্যাজেডি। আমার বাবা হসপিটালাইজড হয়, আচ্ছা, এবার মা বাড়িতে নিয়ে আসা, মা বললো বাবার শরীর কিন্তু খুব আমি তখন শোতে একটু ব্যস্ত ছিলাম, হসপিটাল করে যেতে পারিনি। মা সেই বললো শোতে আমিও প্রেজেন্ট ছিলাম। মা বললো শরীর ভালো, তখন মাকে জানি, মাকে আর বোনকে জানিয়ে দিয়েছিলাম। তো মা বললো এক কাজ কর, তুই মেয়েটাকে নিয়ে আয়। তো ও সেদিন আমার বাড়ি আসে, প্রথম শো করলাম, একসাথে ছিল শোতে। ও সকালবেলা আমার বাড়ি ঢুকলো, বাড়ি ঢুকে বাবা ঘুম থেকে উঠলো, উঠে ওকে দেখলো, দেখে তারপরে দেখে মাকে বললো যে আমার মেয়েটাকে খুব ভালো লেগেছে। তারপরে যেহেতু ও রাত জেগেছিল, আমি রাত জেগেছিলাম, আমি ঘুমিয়ে পড়লাম বাবার ঘরে, ও আর একটা ঘরে ওকে ঘুমিয়ে পড়লো। মা বললো ঘুমিয়ে পড় তুই, দুপুরবেলা উঠিস। মা আবার মাসিদের ফোন করলো, তখন 11:00 বাজে। মাসিদের ফোন করে বাবা বললো তাহলে এক কাজ করবো, ও ঘুম থেকে উঠবে, বাবা মার সাথে কথা বলি, তাহলে একদম আমরা শ্রাবণ মাসে বিয়ে দেবো, এরকম একটা ঠিক করলো বাবা। ঠিক করে বাবা খাওয়া দাওয়া করে শুয়ে পড়লো। বাবা 12টা 12:30 শুয়ে পড়লো, বাবা 1:30 নাগাদ মারা গেল। এবার কিন্তু বিয়েটা 7 মাসই হয়েছিল, মানে ওষুধ সেই খেয়ে? বছরে ওষুধটা কাটিয়ে দিয়েছিল। মা বলেছিল বাবা ডেট যেটা ঠিক করে গেছিল পঞ্জিকা থেকে, সেই ডেটই নিয়ে গেছিল। আচ্ছা, অনেকে বলে না আসলো চলে গেল, আমি তো জানি না, আমি তো খুব হ্যাপিয়েস্ট মানে ওকে নিয়ে, মারাত্মক। আমি না, পুরো আমার ফ্যামিলি। আচ্ছা। এবার কাকু মানে কাকুর কি হয়েছিল অ্যাকচুয়ালি? বাবার বাইপাস ছিল, বাইপাস সার্জারি প্রায় 15 বছর 20 বছর হয়ে গেছিল। আচ্ছা তো তখন হার্ট দুর্বল হয়ে গেছে, মানে হার্টে পাম্পিং পুরো হতো না। আচ্ছা, তো ডাক্তার বলেছিল অপারেশন করে কিছু হবে না, মানে অপারেশন হলে কি হয়, মেশিনটা যখন অফ হয়ে যাবে চাপ দেবে, পাম্পিং হবে, এটা কোনো আবার মেশিনটা কাজ নাও করতে পারে। আচ্ছা, অ্যাপোলো ডাক্তার বড় ডাক্তার দেখিয়েছিলাম, তাই বলেছিল। তো লাস্ট হসপিটাল হয়ে গেল, পটাশিয়াম সোডিয়াম কমে গেছিল। আচ্ছা, তো বাড়ি থেকে সুস্থ হয়ে ঠিক হয়ে আসলো, একদিন দুদিন পরে ওই পটাশিয়ামটা ডাউন হয়ে গেলো, হার্ট অ্যাটাক করলো। আচ্ছা। এবার কাকু চলে যাওয়া মানে তো ছাদ চলে যাওয়া, আর গাছ উড়ে চলে গেল, গাছ উড়ে চলে গেল, পুরো রেসপন্সিবিলিটি তোমার উপর চলে এলো। একদম। যে মা রয়েছে, তারপরে শ্রাবণ মাসে বিয়ে হবে, বিয়ে হবে, বউ, মানে এই সিচুয়েশনটাতে কি ফিল করছিল, মানে যখন বাবা চলে যাওয়াটা, এবং তারপরে আমার একটা দুঃখ এবং একটা আনন্দ, একজন চলে যাচ্ছেন। Actually, আনন্দটা সেরকম ছিল না তো, আমার বিয়ে করার ইচ্ছা ছিলই না, কারণ বাবা চলে গেছে। আমি সেটাই বলছি। কিন্তু এখন দেখলাম আমাকে সংসার চালাতে গেলে এবার আমাকে শো করতে হবে প্রচুর, তাহলে তো আর করে আমি বাড়ি থাকতে পারবো না, আমার মাকে কে দেখবে। তখন আমার মানে ওটা আমার করতেই হবে, অপশন নেই, আমার মার জন্য। আমার মাকে তো থেকে গেছে, হ্যাঁ, নাহলে মাকে বাঁচাতে পারবো না, কারণ সে একা থাকবে, সে একা থাকবে, সে আরো দুশ্চিন্তা করবে। তারপরে বিয়ের পরে ওই সাপোর্টটা শো ও খুব একটা আমার মানে যখন বিয়ে হলো, শো খুব একটা করতে হয়নি, ও ম্যাক্সিমাম টাইমে বাড়ি ছিল। ও গ্রুপটা ওই নাচ শেখাবো, নাচ করাবো, এটাই ছিল ও মেনলি করতো। খুব একটা শো করেনি, খুব কম। মা হয়তো কোনোদিন বোনের বাড়ি গেল, তখন হয়তো শো আছে, আমি বললাম করবে, চলো তাহলে করতে পারো, খুব গুনে মানে দেখে হয়তো বলে দিতে পারবো কয়েকটা শো করেছে। ওই সময় মাকে পুরো সাপোর্টটা ওই বিয়ের পরেই ও পেয়েছিল, নাহলে আমি ওই সময় হয়তো আমার প্রফেশন অন্য কিছু করতে হতো, অন্য কিছু কাজ করতে হতো, যদি নাহলে ওই সাপোর্টটা ওই না পেতাম আমি। হ্যাঁ, বাড়িতে পারিবারিক সাপোর্টটা তখন হ্যাঁ, না পেতে।
আচ্ছা, তারপরে এই শোজ তো তুমি করছো এবং সেই টাইমটা চলছে, আমরা দেখেছি যে তুমি মানে অ্যাজ আ লাইভ স্টেজ সো কল্ড মাচা যেটাকে আমরা বলে একদম থাকি, একদম একদম মাচাতে প্রচুর অনুষ্ঠান করছো এবং তোমার গ্রুপে ডান্স ইন্ডিয়া ডান্স, ডান্স বাংলা ডান্স, প্রত্যেক স্টুডেন্টস তাদের ওখান থেকে বেরিয়ে আসা ছেলেমেয়েও তোমার গ্রুপে ডান্স করতো। হ্যাঁ তারপরে মানে চলে আসি যে মিউজিক ভিডিও সেকশনটা, যেখানে আমার মনে হয় তোমাদের লাইফটাকে পুরো চেঞ্জ করে দিল যেখান থেকে একদম মিউজিক ভিডিও ক্যারিয়ারটা কিভাবে শুরু হলো? আমার মিউজিক ভিডিও কোরিওগ্রাফির স্টেজেই করতাম। আমাকে এই জায়গাটা পুরো প্রথম দিন হেল্প করেছে দেবলীনা। মানে এটা আমি কোনোদিন ভুলবো না এই জায়গাটা। দেবলীনা কেন, প্রথমত কি হতো, আমরা তো মাচা শিল্পী, অ্যাকচুয়ালি প্রকৃতত আমি মাচা শিল্পী। মাচা শিল্পীদের এই ক্যামেরার পিছন বা ক্যামেরার সামনে কিন্তু যোগ্যতাহীন বলেই মনে করে সবাই। মানে এরা ভাবে এরা মাচাতে নাচ করে, এর মধ্যে এইটা করার ক্যাপাসিটি নেই, এটা সবাই ভাবে। এটা নিয়ম, এটা মানে একদম এটা চিন্তাধারা চলছে। তখন দেবলীনার কিছু একটা মনে হয়েছিল আমার তার সঙ্গে, তখন আমার সঙ্গে নাচ করতে ইন্দ্র বলে একটা ছেলে, তখন নিজের গ্রুপ করে, তো বলেছিল তোমরা দুজনে আমার একটা মিউজিক ভিডিও করবো, একটু করে দেবে? তো একদম কেন করবো না। মিউজিক ভিডিও তো আমার এমনি সবসময় ইচ্ছা ছিল যে আমি নাচ শেখাবো কাউকে। কিন্তু আমি টিভিতে দেখতাম, আমি খুব না টিভি, আমার আগে খুব অভ্যেস ছিল, টিভিতে তো সবাই দেখে কে নায়ক নায়িকা আছে, আমি দেখতাম কোরিওগ্রাফার কে আছে, কোন কোরিওগ্রাফিটা কে করেছে। আমার এগুলো খুব দেখতে ভালো লাগতো, কোরিওগ্রাফারের নাম জানতে, এরা এদেরকে নাচ শেখায়, এদের জন্য এই গানটা তো সুন্দর লাগছে, এইটাই অনেক দেখতাম। তো যখন একটা গান দিল, গানটা একটা কভার সং, প্রথম গান আমার কাজরা মোহাব্বত বালা, কাজরা মোহাব্বত বালা নাচও করলাম। ও তখন প্রথম চ্যানেল করে, চ্যানেল করে তখন কাজরা মোহাব্বত ওয়ালা শুট করেছে। আমরা সবাই ডান্স করেছি, সবাই ডান্স করেছি, ডান্স করেছি, কোরিওগ্রাফি করেছি। আচ্ছা, ওটা করার পরে ওর সাথে দার্জিলিং গেলাম, দার্জিলিং কয়েকটা তাদের জন্য নিয়ে গেল, দার্জিলিং বেশ কয়েকটা কাজ করলাম। তো তারপরে ওখানে যে ক্যামেরাম্যানটা ছিল, ওর সঙ্গে আমি মাঝে মাঝে আমাকে ডাকতো ওই কাজের জন্য। আমি ওখানে গিয়ে হালকা হালকা করে আস্তে আস্তে লেন্সগুলো জানতে শিখলাম যে কি হবে। আমি তারপরে এবার হোয়াট ইজ কোরিওগ্রাফি, তারপরে এইটাকে আগে দেখলাম, এটা জানতে হবে। আমি নাচটা জানি, কোরিওগ্রাফি সাবজেক্টটা পুরো অন্য। এবার ওই যে আস্তে আস্তে হলো, তোমার সাথে ওর মধ্যে না আমার সাথে যেটা আলাপ হয়েছিল সেটা হচ্ছে তাপস দা ওই গান, নৈরিতাদির একটা কাজে প্রথম আলাপ হয়। হ্যাঁ সুন্দরী কমলা বা কিছু একটা ছিল, ওই গানটা প্রথম নৈরিতাদির কাছে তোমার সাথে আমার আলাপ হয়। তারপর তো আমরা অনেক কাজ করেছি এবং মানে তুমি যারা তোমাকে দেখে ইন্সপায়ার হচ্ছে তাদেরকে বলো যে নাচটা, ডান্স করা আর কোরিওগ্রাফি করাটা কতটা আলাদা। মানে মিউজিক ভিডিওতে তোমার এতদিনের এক্সপিরিয়েন্সে তুমি কি বুঝেছো? কোরিওগ্রাফি করাটা কি বলতো, কোরিওগ্রাফি করাটা হচ্ছে একটা ভিজুয়ালাইজেশন। আমি ধরো শুয়ে শুয়ে ভাবছি আমি আজকে এই বাজারে গেলাম, বাজারে এটা কিনবো, এটা কিনে বাড়িতে আনবো, দেন এক্সট্রা করবো, এটাই কোরিওগ্রাফি। তুমি একটা গান পেলে সেই গানটা তুমি নিজের সামনে ছবিটাকে তৈরি করো, যে এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, এইভাবে গেল, এটা করে এইখানে হাত রাখলো, এটা দেখলো, একটা প্লাস্টিক কিছু দেখা যাচ্ছে। এবার এই যে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এটাকে তুমি কি করে সলভ করবে, ক্যামেরা নিয়ে কি করলে এটা করতে পারবে, দেন তুমি ব্যাপারটা করতে পারবে। এটা হচ্ছে কোরিওগ্রাফি। মানে আমি একটা পেন্টিং বলতে পারি, পেন্টিং, একদম একটা পেন্টিং বলতে পারি, চলমান পেন্টিং। হ্যাঁ, যে আমি এখানে প্রথমে এটা করব এবং সেটার জন্য তোমাকে কি শিখতে হয়েছে ডান্স ছাড়া? অ্যাকচুয়ালি আমি এখনো কিছু জানি না, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আমি এখন তুমি যে জায়গাটায় আছো, সেটা তো আমরা সবাই কোথাও না কোথাও শিখছি, শেখার কোনো, আমি সত্যি জানি না, এটা একদম বাস্তব বলছি আমি। কিন্তু তবু আমি জিজ্ঞেস করবো যে মানে ডান্স ছাড়া তোমার কি মনে হচ্ছে যে আমি শুধু ডান্স করতাম, এখন এসে আমাকে এই জিনিসগুলো জানতে হচ্ছে বা জানতে হবে? হ্যাঁ, জানতে যেগুলো হবে সেগুলো, ওই ধরো আমি একটা হেঁটে যাচ্ছে কেউ, আমার শটটা হচ্ছে একজন হেঁটে যাচ্ছে, এবার আমাকে জানতে হবে এই হাঁটাটা দেখানোর জন্য কি কি দেখালে হাঁটাটা বোঝা যেতে পারে। হ্যাঁ, আমি পায়ের স্টেপিং দেখবো প্রথম, এটা একদম ছোট ছোট ভাঙা, নিজের কাছেই ভাঙা যায়। এটা খুব টাফ জিনিস, পড়ে দেখে গুছিয়ে শিখতে হবে কিচ্ছু না, তুমি একটু ভাবলেই বের করে। হাঁটাটা কি করে বুঝতে পারি, পা গুলো চলছে, সাইড দিয়ে পাটা চলছে, সামনে দিয়ে পাটা চলছে, ক্যামেরা অ্যাঙ্গেলস গুলো, এটাই শেখার। যে আমি কোন, আরেকটা হচ্ছে কিভাবে নেবো শটটাকে, এই শটটা যে হাতটা দিচ্ছে আমার, শটটা কোন অ্যাঙ্গেলে নিলে এটা দেখতে ভালো লাগবে, এটাই হচ্ছে মেন শেখার। তো কোরিওগ্রাফি যখন করছো তুমি, তখন কোথাও গিয়ে তোমার যে শোজ গুলো, লাইভ শোজ, তাতে এফেক্ট পড়ছে না? লাইভ শোজ আমার এফেক্ট পড়ছে না ওর জন্য,
মানে লাইভ এই ডিপার্টমেন্টটা পুরো ও দেখে নেয় কোন ছেলে মেয়ে কোথায় কি যাবে। আমি শুধু শোগুলো আমার কাছে আসে, আমি শুধু ওকে ট্রান্সফার করে দিই, এই শো আছে, এদের খাতায় লেখা আছে, দেখে নাও। সব সব দিদি একাই হ্যাঁ, ও করে। manage আমার কিছু কিছু ক্লোজ পুরনো স্টুডেন্ট আছে, এরা খুব সাপোর্টিভ, ভীষণ supportive। কিচ্ছু মানে বলে না, ওরা ফোন হচ্ছে- ফোন অব্দি আসে না। মানে একটা মানে কালকেই একটা গার্জিয়ান বলছে যে ওনার বর্ধমান থেকে মেয়েটা আসে, তা ও আমাদের বাড়ি রয়েছে, তা বলছে যে তোমার আমার সাথে কথা হচ্ছিল গার্জিয়ানের, বলছে তোমার তো আর একটা ছেলে না, তোমার তো 24-25টা ছেলে মেয়ে। সত্যিই তাই, আমার বাড়ি যখন রিহার্সাল হয় আমি 6 কেজির ভাত বসাই, 25-30টা ডিম রান্না হচ্ছে, আমি তো নিজেই দেখেছি হ্যাঁ, 1 কেজি এত মুড়ি মেখে আমরা হ্যাঁ, সন্ধ্যাবেলা এরকম খাওয়া দাওয়া মানে করলাম। গোল করে বসে, কেউ কেউ তো এসে বলে লঙ্গরখানা খুলে দিয়েছে, হ্যাঁ, মানে এরকম 15 দিন 16 দিন এরকম টানা এরকম চলছে। টানা ওরা অনুষ্ঠান চলছে। ভীষণ হ্যাঁ। সাপোর্টিভ, আমাদের ছেলেমেয়েগুলো ছেলেমেয়েগুলো খুব একেবারে supportive। লক্ষ্মী, ভীষণ সাপোর্টিভ ওরা। আর এত মানে ওরা আমার একটা জগৎ হয়ে গেছে, একটা জগৎ আমার শ্বশুর বাড়ির, একটা জগৎ আমার ছোট্ট বাপের বাড়ির লোকজনকে নিয়ে, আর একটা জগৎ ওরা। এবার আমি জানতে চাই মানে আমাদের দর্শকদের জন্য, আমরা সবসময় সাকসেসটাকে সবসময় দেখি যে একটা মানুষ কতটা সাকসেস হয়ে গেছে। আমার মনে হয় যে ওর কাছে এটা আছে, আমার কাছে কেন এটা নেই, ভাবি তো আমরা 100 বার। যে ওর কাছে একটা গাড়ি আছে, বাড়ি আছে, হ্যাঁ, কেন আমার কাছে নেই, আমার কাছে কেন হচ্ছে না। তো এরকম কিছু ঘটনা তোমাদের সাথে হয়েছে যেটা অনুষ্ঠান করতে গিয়ে বা এখনো হয়, এরকম কিছু ঘটনা শেয়ার করতে চাও যেটা লাইভ স্টেজ করতে গিয়ে রেগুলার তোমাদের ফেস করতে হয়, যে যেটা হয়তো না হলে ভালো হতো, আর একটু স্মুথ হলে ভালো হতো, এরকম মনে হয় যেটা তোমার? লাইভ স্টেজে প্রত্যেক দিন এটা হয়, প্রত্যেক এটা তো নতুনটা, এটা বলতে পারবো না, অভ্যেস হয়ে গেছে আচ্ছা, যে আমি গিয়ে জানি আমি গরমকালে ফ্যান পাবো না, হ্যাঁ, চেয়ার পাবো, আমি জানি ডান্স ট্রুপের গাড়িতে অর্গানাইজার এসির পয়সা দেবে না, এসির পয়সা দেবেন, আচ্ছা, যে সবার গাড়ি কিলোমিটার 19 টাকা হলে ডান্সের দর গাড়ি কেন 17 টাকার বেশি হয়, এটা প্রত্যেকটা অর্গানাইজারের প্রশ্ন। আমরা 17 টাকা করে কেন হয় গাড়ির ভাড়া কম মানে কিলোমিটারে? আমরা অনেক বেশি নিতে পারবো না, আচ্ছা, আমার গাড়িটা এসির পয়সা অর্গানাইজার কেন দেবে? মানে গরমকালেও এসি হ্যাঁ, চলবে না? আমাদের খাবারের বিলটা কেন 6 জনের 100 টাকা মাথা পিছু করে হবে? এটা ডান্সারদের জন্য সবসময় হয়, এটা আচ্ছা, হয়। এটা অন্যদের জন্য এটাই হয়। জানতে চাইছি। মানে এটা দেখো, একটা তুমি আমরা সবসময় যারা সাধারণ মানুষ রয়েছি, আমরা একটা যখন অনুষ্ঠান দেখি তখন আমরা দেখি যে একজন শিল্পী আসছেন, গান গাইছেন, পেছনে খুব গর্জিয়াস ড্রেস পরে ডান্সাররা ডান্স করছে, তারপরে দেখছি আমরা আরেকজন শিল্পী উঠছেন, সেলিব্রিটি আর্টিস্ট উঠছেন, কিন্তু তার ব্যাক স্টেজে কি কি ঘটনা হচ্ছে মানে সেটা মানে এমন এরকম এই যে এরকম আমি এটাই তোমার কাছে শুনতে চাইছিলাম যে এই যে তুমি বললে 17 টাকা কিলোমিটার আমাকে 19 টাকা দিচ্ছে না, গরমকালে এসিটা টুকু প্রোভাইড করছে না। করছে না। এবার একটা গাড়িতে আমি যতটা মিউজিক সম্পর্কে জানি বা বুঝি সে দেখেছি যে একটা গাড়িতে 6টা ছেলে মেয়ে যাচ্ছে, তাদের সাথে তাদের ডান্সিং প্রপস প্রচুর রয়েছে, luggage মেকআপ যায়। রয়েছে, প্রচুর এবং পুরো পেছনটা ভরাই পুরো থাকে, ভরা থাকে। ওপরটাও পুরোটাই ভরা ভরা থাকে। থাকে। হ্যাঁ, তার অবস্থাতেই তাদেরকে রেগুলার অনুষ্ঠান করতে হচ্ছে এবং হচ্ছে। তো সেইখানে তোমার মনে হয় যে কি কি পরিবর্তনগুলো একটু ছোট ছোট ভাবে করলে এটা স্মুথ হয়ে যায়? আমি ওই প্রশ্নটাই করতে চাইছি। পরিবর্তন তো করা উচিত, কিন্তু পরিবর্তনের আগে আমি দুটো জিনিসকে খুব দোষ দেবো। আমি নিজেই বলি এটা দুটো দোষ। একটা হচ্ছে আমি যে পরিবর্তনগুলো চাইছি অন্য কোনো গ্রুপ চাইছে না, তার জন্য কি অর্গানাইজার আমাকে নিয়ে কমফোর্ট হবে না, তাকে নিয়ে কমফোর্ট হবে। আর একটা হচ্ছে আমি নিজেকে খুব জোর দিই যে এই যে আমি পাচ্ছি না, কোনোভাবে আমার দোষটা বেশি, আমি হয়তো সেই জায়গায় পৌঁছাতে পারিনি, এর জন্য আমি এটা পাচ্ছি না, আমার হয়তো গোলটা আরো বেশি করতে হবে, তাহলে আমি এটা পাবো। এই জন্য আমি এটা নিয়ে এখন পরিবর্তন বলবো না। আমি কাউকে অর্গানাইজারকে বলি আমি কেন পাচ্ছি, চিৎকার চেঁচিয়ে করি না। আমি সবসময় আমার দোষটা, আমি হয়তো আমার মানে প্রেজেন্টেশনে কোনো খামতি আছে আমি নিজে মনে করি, যার জন্য আমি হয়তো পাচ্ছি না। কিন্তু তোমার তুমি একটা কথা এইমাত্র বললে যে অন্য এটা তো স্যাচুরেটেড হয়ে রয়েছে বলে মার্কেটটা, তোমার মনে হচ্ছে যে একজন তুমি যদি বলো যে আমি 5 টাকায় কাজ, তুমি যেটা বলতে চাইলে আমি সেটাই বলছি যে তুমি 5 টাকায় কাজটা করতে চাইছো, কেউ একজন বলছে না এই কাজটা আমি 3 টাকায় করবো, তাই হয় 3 টাকা করে দেবো। এটা সব প্রফেশনেই হচ্ছে এখন বর্তমানে, যেহেতু আমাদের চাকরি বাকরির অবস্থা খারাপ এবং তার পাশাপাশি এন্টারটেনমেন্ট এবং সেলফ ইন্ডাস্ট্রিটা অনেক বেশি গ্রো করছে, মানুষ নিজের বস হতে চায়, সেই কারণে যে কোনো প্রফেশন থেকেই উঠে আসছে। তো সেইখানে দাঁড়িয়ে মানে আমি 5 টাকায় কাজটা করে দিতে পারি, আর আরেকজন বলছে যে না আমি 2 টাকায় কাজটা করে দিতে পারি, সেখানে তোমার কি মনে হয় না যে না আমার অনর থাকা দরকার, যে না আমি 5 টাকাতেই কাজটা করবো, আমি ও 2 টাকাতে করুক? না, এটা অনার থেকে উচিত, কিন্তু এই অনার থেকে মানুষ সরে যেতে হয়। মানে 5 টাকাটা তুমি আমি নেই শুধু,
আমার আরো আমার গ্রুপে 6-7 জন আছে, তোমার জন্য তোমার উপর ডিপেন্ড করে 24 24 জন 25 হয়েছে মেমো, আমার তোমার তাদের যে কথা ভাবতে রয়েছে, হবে হ্যাঁ, যে ঠিক আছে চলো আমার আজকে দরকার নেই এখান থেকে ইনকাম, আমার ছেলে মেয়েগুলো তো পয়সা পাচ্ছে, মাঝে মাঝে তাই করছি, অপশন নেই। এবং আমি দেখেছি যে গ্রিন রুমে ড্রেসিং চেঞ্জের রুমও থাকে না। থাকে না। থাকেই না। এই যে তুমি একটু আগে বলে যে গর্জিয়াস ড্রেস পরে ওরা উঠছে, যেটা সেটার জন্য রুমটা অবধি আমাদের দেওয়া হয় না, মানে আমাদের একটা চাদর টানিয়ে দেওয়া হয়। মানে গ্রিন রুমের মধ্যে হ্যাঁ, একটা আমরা চাদর। নিজেদের একটা গ্রিন রুম যেগুলো টেন্ট হাউস হয় ওগুলো এখন carry বেরিয়েছে করি আমরা। করেছি, কিন্তু এটা তো কিন্তু প্রথম থেকে আগে ওরা দিয়ে এরম দেওয়া হতো। চাদর টেনে একটা মেয়ে ওরম পুরো চেঞ্জ করছে, এটাই হয়। একটা জল কেউ দেওয়া মোবাইল হয় নিয়ে না, একটা ভিডিও করে দিতে করতেই পারে। পারতো। করতেই পারে, একটা জল দেওয়া হয় না, এরকম হয়েছে অনেক dancer স্পটে আমরা এই যে টানিয়েছে তো বাইরে গিয়ে দাঁড়াতে হয়েছে, তাহলে গিয়ে একটা তাবু ছেলে হয়তো বাইরে ফুটো করে দিল, এরকম হয়েছে। হয়েছে। আর একটা মানে ডান্সাররা তো স্টেজে উঠে তো এক জায়গায় দাঁড়ানো, ওদের পারফর্ম করতে হয়, সুতরাং নিচে নেমে এসে ওরা হাঁপায় যথেষ্ট, 2-3 মিনিট পরে তার জল তৃষ্ণা পেতে পারে, জলটা অবধি ডান্সারদের দেওয়া হয় না। কমিটি থেকে দেয় না বা দেয়, অর্গানাইজার হ্যাঁ, দেয় না। দেয় না। সব কমিটি না, সেই- কিন্তু সব ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এটাই পাই, আমি maximum, মানে কিছু জলটা ভালো হিসাব কমিটি করে। হয়তো পাই। খুব জলটা হয়তো দিলেও সেটা হিসাব করে, তোমার একটা বোতল, তোমার একটা বোতল, বা দুটো বোতল, কেউ কেউ এরম আছে মানে 1 organizer লাখ এ টাকার দুটো বোতল অনুষ্ঠান দিয়েছে, হচ্ছে হ্যাঁ। অথচ 2 পেটি জল দিতে টিফিন আসে না, অসুবিধা হচ্ছে। হ্যাঁ টিফিন আসে না, দুটো বোতল জল দিয়ে তোমরা খেয়ে নাও, এরম একটা ব্যাপার। মানে তার মানুষ বলে ট্রিটই না, করা হয়, মানুষ বলে ঠিকই হয়। ঠিকটা হয় ট্রিট করে না। না। ম্যাক্সিমাম জায়গায় তাই হচ্ছে এখন। এবার এই দোষটা আমি বলবো কমিটির না, যে শোটা ধরছে সে বলতে বা বোঝাতে পারছে না কমিটিকে, যিনি এইটা একটা বিরাট কোশ্চেন অর্গানাইজ পেপার। যিনি কমিউনিকেট করছেন করছে আমাদের, হ্যাঁ। অনুষ্ঠানটা, আর সে তো কি বোঝাবে যে আমার এত রেসপন্সিবিলিটিটা লাগবে। প্রথমেই থাকে যে আমাকে এইটা 100 দিতে হবে, এই এইটাগুলো লাগবে ফ্যাসিলিটিস আমার। গুলো আমাকে মিনিমাম ফ্যাসিলিটি, এটাকে ফ্যাসিলিটিস না, এটাকে রিকোয়ারমেন্ট Requirement বলে। মিনিমাম রিকোয়ারমেন্ট টুকু দিতে হবে, জলের বোতল, একটা প্রপার একদম একদম গ্রিন এটা রুম। কিছু মানে গুটি কয়েক অর্গানাইজার এগুলো করতে পারে, আর ম্যাক্সিমামটাই চলো কাজটা ধরে নিলাম তারপরে দেখা যাবে কি হবে, এরকম তারপর ব্যাপার দেখা যাবে, এই মেন্টালিটিটা চলে তো এসেছে। চলে তো এসছে। এখান থেকে আমার মনে হয় তুমি একটা সেফ সাইড বেছে নিয়েছো, যে মিউজিক ভিডিও বা এটা তোমার কাছে অপশনটা চলে এসেছিল যে আমি শোজ করছি, শোজটা থাক, কিন্তু মিউজিক ভিডিওতে আমার মনে হয় ওই ফ্যাসিলিটিস গুলো পাওয়া যায়। এবং পাওয়া যায় থেকে আমি আরো কি ভেবেছি বলতো, ওটাই আমি আছি, আচ্ছা, মানে তুমি নিজে ম্যানেজ করছো। আমি নিজে করতে পারছি, মানে ওটাকে আমাকেই দরকার, সোজে আমাকে দরকার নেই, কিন্তু সোজে গ্রুপ দরকার, আমি নিজে কি করব। আমার কাছে আজকে 24-25 জন আমার ভরসায় রয়েছে, আমি এদের কোন ভরসাতে বলবো ভাই আমি আছি তোদের পিছনে, চল তোরা নাচ কর সারা জীবন। এবার তার জন্য আমাকে আগে আমার ব্যাকবোন সলিড করতে হবে, এবং ব্যাকবোন সলিড করার জায়গা এটাই, মিউজিক ভিডিও, মুভি। আর এখন 2025-এ দাঁড়িয়ে মিউজিক ভিডিওর মানে কাজ কিরকম? নেই, শেষ মিউজিক ভিডিওর মাখন টাইম শেষ, শেষ ধ্বংস হয়ে গেছে, কারণ ইন্ডিপেন্ডেন্ট মিউজিকটা তো বন্ধই করে দিয়েছে সবাই, কিছু চ্যানেল বেঁচে রয়েছে, যেমন টাইমস, টাইমস, সারেগামা, টি সিরিজ, টি-সিরিজ, সারেগামা, এরা কাজ করছে, এরা কয়েকটা হ্যাঁ, কাজ এদের করছে। কাজগুলো আমি ওই প্রসঙ্গে আসতাম, যে মানে চ্যানেলের কাজ করা আর নিজেদের মানে ইন্ডিপেন্ডেন্ট মিউজিক ভিডিও কাজ করা, দুটোর মধ্যে কি ডিফারেন্স মনে হচ্ছে, মানে কি ফিল করছো এখন? দুটোর মধ্যে চ্যানেলের কাজ করে মজাটা হচ্ছে বাজেটটা একটু ভালো লাগে, ঠিক আছে, পকেটে ঢুকছে বেশি, ঢুকছে এটা, আর রিকোয়ারমেন্ট গুলো পাই ঠিকঠাক, যে যা এই requirement- প্রপস লাগছে, এই লাইট লাগবে, এইগুলো পাওয়া যায়। মিউজিক ভিডিও বাউন্ডিং থাকে একটা, তার মধ্যে আমাকে বেস্টটা দেখাতে হবে, বেস্টটা দেখাতে হবে। কিন্তু মিউজিক ভিডিও মজা আলাদা। মিউজিক মানে ইন্ডিপেন্ডেন্ট মিউজিকে তুমি নিজের ক্রিয়েটিভিটি দেখাতে পারবে, ওখানে তোমাকে মাল পাবে, সবকিছু পাবে, কিন্তু ক্রিয়েটিভিটি দেখানো কোনো একটা বাউন্ডিং করে দেয়, মানে সেটা কি ডিরেক্টর করে দেয় না প্রোডিউসার করে দেয়? এটা প্রডিউসাররাই করে এখন, মানে ডিরেক্টরদেরও হাত থাকে না বলছো? থাকে না। মানে প্রোডিউসার যেটুকু যেভাবে বলে দেবে হ্যাঁ। সেটুকু সেইভাবেই করে। প্রোডিউসার যদি বলে আমার এই স্টেপটা পছন্দ হচ্ছে না, চেঞ্জ করে দাও, চেঞ্জ করে মানে দাও, সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দিতে হবে। এটা করতে হয়। এখানে মনে হচ্ছে ক্রিয়েটিভিটিটা আটকে যাচ্ছে। এবার এটা হলো সাপোর্ট করে, ওরা সাপোর্ট করে, কিন্তু ওদের ভালো লাগলো না, ওরা চেঞ্জ করে দিল। কিন্তু আমার প্রশ্ন ওখানে, ওদের যে ভালো লাগলো না, এই কেন ভালো জাজমেন্টটা লাগলো? কেন এই জাজমেন্টটা কি করে এলো? হুম প্রডিউসার যদি একটু কোরিওগ্রাফার তো ঠিক আছে, মেনে নিলাম, হ্যাঁ স্যার ঠিক বলছেন, কিন্তু তুমি প্রডিউসার, তুমি বা জানো না, ডিরেক্টর বললেও মানা যায়, ডিরেক্টর কারণ বললো তার মানা একটা যায়, ভিশন আছে। আমি তার মধ্যে একটা মিউজিশিয়ান আছে, ডিরেক্টর বললো মানা যায়। ডিরেক্টর তো একটা সিনেমা যখন করছে তখন ডিরেক্টরের একটা ভিশন রয়েছে যে আমি এইভাবে ডিরেক্ট করব, হ্যাঁ এইভাবে আমার ডান্সটা এইভাবে হবে, তো তার একটা ভিশন আছে। সেখানে প্রোডিউসার এসে মাতব্বরি করে জিনিসটা কি করে করে, কিন্তু আমি তার মধ্যে এতগুলো মিউজিক প্রোগ্রাম, সিনেমা করছি, আমার রিলিজ হবে 21 তারিখে, আচ্ছা। লক্ষ্মীকান্তপুর লোকাল। আচ্ছা, বাহ। এই সিনেমাটা আমি একটা কোরিওগ্রাফি করেছি, এখানে আমাকে ডিস্টার্ব করেনি, ডিস্টার্ব একটু হয়েছে, ওই টাইম বেঁধে দিয়েছে, এই টাইমের মধ্যে শেষ করতে হবে, ম্যাক্স অপশন নেই। আচ্ছা,
অপশন নেই, মানে টাইম দিয়ে দিয়েছে না? অপশন ছিল না, মানে আমাদের কল টাইম ছিল বিকেল 4টে, কিন্তু ওদের কিছু সিন বাকি ছিল। এবার সেই সিনগুলো করতে 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 দেন টেকনিক্যাল টিম রেডি করতে করতে লেট হয়ে যায়, মানে আমার শুটটা শুরু হয় প্রায় 10টা-11টার সময়। লক্ষ্মীকান্তপুর লোকাল, এটা ঋতুপর্ণাদি কাস্ট আছে, আচ্ছা। পাউলিদি কাস্ট আছে, বাহ, সায়নী ঘোষ কাস্ট আছে, রাজনন্দিনী আছে, রাজনন্দিনী, জহান আছে। কৌশিক গাঙ্গুলি কাস্ট আছে, ইন্দ্রনীলদা কাস্টে আছে, বাপরে, প্রচুর বিশাল কাস্টিং, কাস্টিং। হ্যাঁ, বিশাল কাস্টিং। ডিরেক্টর হচ্ছে রামকমল মুখার্জি, যিনি বিনোদিনী ডিরেক্টর, বিনোদিনী, হ্যাঁ। উনি ডিরেক্টর। উনি আমাকে কোনো ডিস্টার্ব করেন, উনি পুরো বসলো, বললো ম্যাক্স তুমি তোমার মতন করো। ওখানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল ওখানে আমাদের খুব ভালো একজন এডিটার, ভুলে যাচ্ছি নামটা, প্রণয় দাশগুপ্ত, খুব ভালো। উনি বললো ম্যাক্স তুমি করো তোমার মতো, আমি আছি, তুমি তো আমাকে বুঝিয়ে দাও, আমি এইটা তো করবো, আমি কি করে করবো একটু বুঝিয়ে দাও। আমি দাদাকে বলতাম এই যে গেল, এই যে কেটে গেলো, পড়াশোনাটা ঢুকছে, বলে একদম পাক্কা আছে, চলো বুঝে গেছি, চলো শর্টে যাও, ডিস্টার্ব করে। কিন্তু ডিস্টার্বটা হয়ে গেছিলো যেহেতু ওটার উপরে শিফটিংয়ে চলো, টাইমটা শর্ট, বাজেটের মধ্যে চলো, 2 শিফট করে নেওয়া হয়েছিল। এবার 2 শিফটের পরে কি হয়, 4 ঘন্টা গেলে আর 1 শিফট হয়ে যায়। প্রথমে 8 ঘন্টা 1 শিফট, পরের 4 ঘন্টায় 1 শিফট, আবার 4 ঘন্টা 1 শিফট। আচ্ছা। এবার শিফটিং এর পাশে প্রচুর, আমাদের ক্রিউ মেম্বার ছিল, টেকনিক্যাল ক্রিউ মেম্বার 70-80 জন। এবার প্রত্যেক 1 শিফট বেড়ে যাওয়া মানে বিশাল অ্যামাউন্ট বেড়ে গেল। এবার তখন ওদের কাছে বলি এটার মধ্যে আমি শেষ করতেই হবে। এবার গানটা হয়েছে, আরো ভালো হতো যদি টাইমটা একটু পাওয়া যেত। তোমরা তো বহুরূপীর প্রমোশনেও কাজ করেছিলে, বহুরূপীর প্রমোশনে কাজ করেছিলে, এবং অন্যান্য যে এখন আমি দেখছি যে তুমি আমাদের সবার পরিচিত বুম্বাদার সাথেও লাইভ স্টেজে কাজ করেছো, এবং অন্যান্য যত ফেমাস মুখ রয়েছে তাদের সাথে এক্সপিরিয়েন্স গুলো একটুখানি বলো, যে মানে কিরকম এক্সপিরিয়েন্স থাকে, তারা কিভাবে তোমাদেরকে ট্রিট করে, বা রিহার্সাল কিভাবে হয়। আমার নুসরাতদির সাথে খুব ভালো একটা কিরকম মানে নুসরাতদির সাথে আমাদের হলো হচ্ছে রক্তবীজ 2-তে কাজ হলো। তা ওই প্রমোশন সংদের নিয়ে অর্ডার ছাড়া বর্ডার, যেটা তা আমি রিহার্সাল করাতে গেছিলাম। ইভেন অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা এসেছিল। তা একদিনেই ওদেরকে ডান্স তুলিয়ে নুসরাতদির সাথে ওদের রিলস বানাতে হবে। একদিনেই প্রায় 16-20 জন তো ছিলই। তা আমি এত ডান্স তোলাচ্ছিলাম, তা হঠাৎ মানে আমি একটু বসে তা আরেকজন ফট করে চলে এসছে, তা বলছে ওঠো করাও ওকে নাচটা তোলা। তখন নুসরাতদি বলছে ওকে একটু বসতে দাও, ও একটা মানুষ, ও একটা মেয়ে এতজনকে তোলাচ্ছে, আমাকে তোলাচ্ছে। এটা ফার্স্ট দিন। সেকেন্ড দিন স্প্ল্যানেটে ছিল আমাদের, ফার্স্ট ফ্ল্যাশ মবটা আমাদের স্প্ল্যানেটে ছিল। সেই দিনকে প্রচন্ড ক্রাউড হয়ে গেছিল, প্রচন্ড। একদিক দিয়ে আমার ছেলেকেও, যেহেতু বাড়িতে কেউ ছিল না, আমি ছেলেকে অনেকটা সময় আমার সাথেই নিয়ে যেতে হয়, ও ট্রাভেল করে আমার সাথে, তা ছেলেকে নিয়ে এসি। তো মানে অত ভিড়ের মধ্যে নুসরাতদি আমার হাতটা টেনে বলছে তুই একটা বাচ্চাটাকে নিয়ে আসলি এখানে, তোর কোনো হোশগম্য নেই, তুই এই বাচ্চাটাকে এই গরমের মধ্যে কেন, তখন গরম ছিল পুজোর আগে, তুই কি করে নিয়ে আসলি, এত ক্রাউড রয়েছে, কেউ যদি ছেলেটার হাতটা টেনে নিয়ে যায় কি করবি? আমি বলছি দিদি কেউ নেই বাড়িতে। বলছে একদম এগুলো করবি না, কাউকে রাখ, অ্যাপয়েন্ট কর যে বাচ্চা রাখবে। মানে উনি এত বড় একটা সেলিব হয়ে আমার সঙ্গে এতটা মানে আমার বাচ্চার কথা ভাবছে, আমার কথা ভাবছে। বলছে তুই আমার পিছনে এখানে আমার বডিগার্ড গুলোর এখানে রাখ, বাচ্চাটাকে রাখ। মানে এরম উনি স্টেজে ওঠার আগে সেকেন্ড প্রত্যেকেই অ্যাকচুয়ালি যাদেরকে সবাই চেনে, যারা একটা এবারে নাম করে গেছে, এটা অনেকে বলে এর ঘ্যাম আছে, অ্যাকচুয়ালি কাজের জায়গায় না ওরা প্রচুর অনেস্ট, মানে আমরাও তো অনেস্ট হতে পারি না, প্রচুর ডাউন টু আর্থ। মানে রিহার্সাল ধরো আমি 5 বার করলাম, হয়ে গেছে তো সেটা আর করতে পারি না, আরেকবার আর দুবার করি চলো। ইভেন সায়নিদিও রিসেন্ট সায়নিদি বলছে তোরা খালি কর, কোনো চিন্তাই করিস। আমাদের যত টাইম লিমিটেশন একটা করে দিয়েছে, আমি একা অ্যাসিস্ট করছিলাম ওকে, 20 জন মতো ডান্সার, 30 জন ডান্সারকে তোলাচ্ছি, এতগুলো কাস্টকে আমাকে গিয়ে নাচ করাতে হচ্ছে। সায়নিদি বলছে তুই কর, কোনো অসুবিধা নেই, তুই তোর মতো সময় নে, কোনো চাপ নেই, এতগুলো সবাইকে সামনে এটা মুখের কথা নয়, তুই কর, তুই একটু বস আমার পাশে বস। সুতরাং এরা সবাই ডাউন টু আর্থ কাজের ক্ষেত্রে, মানে এটা কাজের ক্ষেত্রে সবাই ডেডিকেটেড, এর জন্য এই জায়গাটায় গেছে। সব থেকে ফার্স্ট কে আসে কাজে, আর সব থেকে লেটে কে এসছে, মানে তোমাদের অভিজ্ঞতা অনুযায়ী এতদিন যে কাজ করছে, মানে যে তোমাদের ওয়েট কে করিয়েছে? আমি ওয়েট করেছি এর জন্য। কার জন্য? ওকে পরে গালাগাল দেবে, দিলে আমি মেনে নিচ্ছি। আরে আমাদের রোহান একটা রোহান আমি রিহার্সাল করতে গেছি, ও ঘুমিয়েছিল, 2 ঘন্টা বাদে রিহার্সাল এসছে, 2 ঘন্টা বাদে আমরা ঢুকে গেছি। ওদিন আমার ওকে রিহার্সাল করাবো, ওকে রিহার্সাল করিয়ে আমরা যাবো হচ্ছে ঋত্বিকার বাড়ি, ঋত্বিকাকে রিহার্সাল করাতে যাবো।
ঋত্বিকা সেন। ঋত্বিকা সেন। ঋত্বিকা 6টা থেকে ঋত্বিকা রিহার্সাল টাইম, ওর রিহার্সাল, আমরা রিহার্সাল থেকে হচ্ছে আমার 1 ঘন্টা লাগবে রিহার্সাল টালিগঞ্জ থেকে, ওর আসার কথা আই থিঙ্ক 2টো, আমি 2টো থেকে ওকে 5টা অব্দি রিহার্সাল করাবো, দেন আমরা বেরোবো। রোহান বাবু এসেছে 4টের সময়। ঘুমোচ্ছিল, বলছে ফোন সাইলেন্ট করে রোহান তাও shoot রোহান চলছিল। আমার খুব ভালো সম্পর্ক, মানে রোহান, আমি রোহান যেই সময় থেকে রোহান স্ট্রাগল করছে সেই সময় থেকে আমার রোহানের সাথে খুব ভালো সম্পর্ক, মানে ও একটা আমার বাড়িটাও বলেছিল যে ম্যাক্সকে আমি আজকে থেকে চিনি না, আমি যখন নিজে করছি ম্যাক্স সেই সময় নাচছে রোগা চেহারায়, আমি ম্যাক্সকে সেই সময় থেকে চিনি। তো এসে ভাই হয়ে গেছে ভুল, চল করি। আর কোন আর্টিস্টের সাথে এরকম হয়েছে যে সে আগে এসে বসে আছে, তোমরা লেট করে গেছো, এরকম হয়েছে কখনো? এটা হয়েছে না, এটা হয়েছে অন্বেষার সঙ্গে আমার হয়েছে। অন্বেষা একটা হিন্দি মুভি করেছিলাম মিউজিক্যাল, তো ও এসে বসে রয়েছে, আমি দেরি করে ঢুকেছি, কিন্তু রাগারাগি করেনি, চলো করি। আমি এই টপিকটা অন্বেষার কথা বললে তাই আমি এই টপিকটাতে আসলাম। মানে অন্বেষার সাথে তোমরা একটা মুভির কাজ করেছো, আমার মনে হয় তোমার কি ওটা ফার্স্ট মুভি ছিল? আমার ফার্স্ট মুভি, First movie ছিল, আমার কোনো তাই তো? কার্ড ছিল না। হ্যাঁ, মানে গিল্ডের কার্ডও ছিল না, মানে স্ট্যাম্প প্রাপ্ত কোরিওগ্রাফার হয়নি তখন। হয়নি, কোরিওগ্রাফার হওনি। আচ্ছা, তখন তোমার অন্বেষা তোমাকে মুভিতে ব্রেক দিল, এই স্টোরিটা আমরা শুনতে চাই। এইখানটা আমার একটু হেল্প করে গেছে আমাদের কেশব। আচ্ছা, কেশব আমি কয়েকটা গান প্রথম করেছিলাম, কেশব তখন, কেশবের টাইমসে একটা কাজ আসে, কেশবের টাইমস থেকে কেশবের গান করতে বলে, কেশব তখন বলে যে আমি কিন্তু আমার কোরিওগ্রাফার প্রোভাইড করবো, আমি ওর কোরিওগ্রাফিতেই নাচ করবো। এইটা আমার বিরাট, আমার কেশব হেল্প করেছে। আমি তখন বায়োসিনে বলে একটা প্রোডাকশন আছে, সেই প্রোডাকশন ওই টাইমসের কাজ করতো। তো ওই প্রোডাকশন আমাকে ঢুকি, প্রোডাকশনের পরিচয় হয়, ওখান থেকে আমি কেশবের ভিডিও করি, এবং ওদের ভাল লাগে বলে আমাকে এবার টাইমসের বেশ কয়েকটা কাজ, বায়োসিনের বেশ কয়েকটা কাজ আমাকে দেয়। এই করতে করতে বায়োসিনের যে মেন দাদা সৌম্যজিৎ দাস সাথে আমার হেভি সম্পর্ক হয়। আচ্ছা, এবার হওয়ার পরে তাও 1 বছর 6 মাস কাটার পর একদিন সৌম্যজিৎ দার ফোন আছে, আমি ঘুমাচ্ছিলাম না, ঘুম থেকে উঠেছি, তো সৌম্যজিৎ দা আমাকে বলতো সবসময় না ইয়ে বলে কি ওস্তাদজি, হ্যাঁ স্যারজি ওস্তাদজি বলে, কি রে কি করছিস? আচ্ছা এই তো বাড়ি উঠলাম, কি কাজ আছে আজকে? না কোনো কাজ নেই, চলে আয়। আরে কোথায় যাবো? বলছে আয় না, এটা হেভি কাজ আছে। কি কাজ? বলে আয় আয় আয়। আমি কোনো মিউজিক ভিডিও, তখন আমার কাছে সিনেমা, যে সিনেমা স্বপ্ন কোন সিনেমা করবো। এইবার গেলাম, অফিসে ডাকলো, চলো একটা সিনেমা করতে হবে। আমার তো শুনে ব্যাপক লাগলো, সিনেমা করবো, সিনেমার কাজ পেয়েছি। জানো কি হয়েছে? আমি কি হয়েছে বলছে সিনেমা করছি, এবার ও কখনো বলে না যে আমি করছি, ও বলে যে আমরা একটা সিনেমা করছি, আমরা একটা করছি। এবার ওখান থেকে অন্বেষার বাড়ি গেলাম, তখন গানগুলো শোনালো, আমি কিছু কনসেপ্ট বললাম, অ্যাকচুয়ালি ব্রেকটা অন্বেষা না, ব্রেকটা সৌমিজিৎ দা দিয়েছে। এবার তারপরে কাজটা করেছি, কাজটা হয়েছে, আরো ভালো হতে পারতো, কারণ আমার কাছে প্রথম কাজ, হ্যাঁ আরো হয়তো ভালো করতে পারতাম। সেটা তো তুমি যখন একটা কাজ করবে এবং তার 10 বছর পর যখন পেছনে তাকিয়ে দেখবে, তোমার মনে হ্যাঁ হ্যাঁ সেটাই আরো ভালো। এইটা নিয়ে মানে খুব, মানে আমি হামসাজ নিয়ে আমি প্রায় 1 মাস ছিলাম নর্থ বেঙ্গলে, 1 মাস ছিলাম, আমি প্রায় 10-15 দিন রাজস্থান ছিলাম, পুরো ট্যুর হয়েছে। আমি রেকি, এবার তখন রেকি কাকে বলে বুঝি না, রেকি করতে গেছি আমি আর ডিরেক্টর 0 পয়েন্টে, আমরা 2 দিন ছিলাম, বরফ পড়েছে খুব, এত বরফ পড়েছে ঘুরতে গেছে, দুজন ঘুরতে যাওয়াই, অ্যাসিস্ট্যান্ট করে তোমাকে নেয় না তখন, তাই তো? মানে একদম খাটনির সময় তখন বউ অন স্পটে তখন অ্যাসিস্ট্যান্ট কোরিওগ্রাফার লাগবে, ওই সব জায়গায় ওখানে আমার একটা হেভি সাপোর্ট যেটা পেয়েছে, অন্বেষা যেটা করেছিল, সিনেমার গল্প অন্য গান মান সব কমপ্লিট, লাস্ট বাকি একটা আইটেম সং, যে আইটেম সংটা কলকাতা হবে, স্টুডিওটা দাসানি, আই থিঙ্ক ভুলে গেছি, কোনো দাসানি না, কোনো একটা স্টুডিওতে হবে। এবার ওখানে তো গিল্ডের কাজ ছাড়া হবে না, কোনো অপশান নেই, পুরো কিউ মেম্বার নিয়ে করতে হবে গিল্ডের। তো তখন অন্বেষা আর সৌম্যজিৎ দা বললো আমরা কোরিওগ্রাফার চেঞ্জ করতে পারবো না, আমার গানটা যদি করি এই কোরিওগ্রাফারই করবে। তখন গিল্ড থেকে কি করা হলো, একটা কোরিওগ্রাফার নেওয়া হলো, যে বস থাকবে এসে, যেহেতু ক্রিউ মেম্বার নিতেই হবে 35 জন, নিতেই হলো, ওদের একটা অ্যাসিস্ট্যান্টও দিল, ওরা থাকলে অ্যাসিস্ট্যান্ট আমার হেল্প করেছিল, আর কিন্তু ওরা বলেছিল যে গানটাও দেওয়া যাবে ম্যাক্সি করবে, তাহলে গানটা করবো না, এই একটা সাপোর্ট। তোমার কার্ড হয়নি এই ওই দিন কত যাওয়া বললো, ওর কার্ড মানে আমরা সেখানে বসে সাইন করেছি, আমি অ্যাসিস্ট্যান্ট করে। আসলে কার্ড করার জন্য তো লাগে, তোমার প্রথম কেউ করতে গেলে ইন্টারভিউ হয়, আর তাদের লাগে তুমি কি করেছো,
তোমার কাজটা কি? কাজটা কি আছে। এবার এখন যত মিউজিক ভিডিওটাকে প্রাধান্য দেওয়া হয়, এখন তো মিউজিক ভিডিও করতে গেলে তখন তোমার হাতে টি সিরিজ এর কাজ আছে, মিউজিক ভিডিও আছে, হ্যাঁ টাইমস এর কাজ কিন্তু আছে, কোনো মুভি টুভি কিচ্ছু নেই। তখন ওই মুভিটা করেছে, আর একটা ছিল আমার কাছে সাপোর্ট জমা দেওয়ার জন্য, এটা আবার সত্যিই দেয়াল করেছিল ভাই। সত্যি দেখা যাবে কোনো একটা সান চ্যানেলে, সান টিভির বাংলা কি যেন সিরিয়ালটার নাম, কি কিছু একটা কি যেন ছিল, সান বাংলার কোনো একটা কাজ, যে এরকম ডান্সার লাগবে, কোরিওগ্রাফার লাগবে। তো যেহেতু আমি তখন মিউজিক ভিডিও করতাম, সবাই জানে, সত্যিতে কাজটা আমাকে দিয়েছিল। এবং ওই কাজটা আমি কি করে করতে পেরেছিলাম, তখন আমি গিল্ট ফিল বুঝতাম না। যদি আমাকে সেদিন এসে ধরতো, আমাকে কাজটা করতে দিত না ওরা। নিয়ম না এটা, যেটা নিয়ম না, কেন করেছে, কিভাবে করেছে আমি জানি না, তো আমি ওখানে করে ফেলেছিলাম সানে কাজটা করে 3-4 দিন, অনেক বছর আগে, অনেক বছর তখন বুঝি না গিল্ট ফিল, বছর আগে। কিন্তু এটা আমার প্রোফাইলে চলে গেছিল। যখন আমি ফর্ম জমা দিয়েছি, আমার কাছে তখন সিনেমা হয়ে গেল হামসাজ, 2টো সিরিয়াল, ও আর একটা সিনেমা করেছিলাম ভর্গ, সৌরভদার। আচ্ছা, ওটা অনেক দূরে শুটিং হয়েছিল, ওটাও কোনো ক্রিউ মেম্বার ছিল না, করে ফেলেছিলাম। এইটা করার ফলে এই 3টে একটা সাপোর্ট পেয়ে গেলাম। তারপরে ওরা গিল্ডের যারা সেক্রেটারি ছিল, পঙ্কজদা দিন, পঙ্কজদাও বলেছেন আই সেটা করতে পারবে, একে কার্ড দাও। ও আমার কাজটা দেখেছিল, দেখে তারপরে আমার কাজটা ইস্যু হয় জল খাবে না, আমার পরীক্ষার কাজ সেদিন ইস্যু হয়। আচ্ছা, তারপরে তোমারটাও আমারও সেদিনই ওর সেদিন সাইন হয়ে গেল সাইন হয়ে গেল অফিশিয়ালি। গিল্ডের থেকে কি আলাদা করে কোনো মানে গিল্ডের থেকে কাজ রিকমেন্ডেশন পাও? না, আমরা কোরিওগ্রাফাররা পাই না, অ্যাসিস্ট্যান্ট কোরিওগ্রাফাররা পাই। অ্যাসিস্ট্যান্ট কোরিওগ্রাফাররা কোরিওগ্রাফারদের ডিরেক্ট কাজ নিয়ে ঢুকতে হয়, কাজ নিয়ে যেতে হয়। আচ্ছা আচ্ছা, তো সেই ক্ষেত্রে গিল্ডের কার্ড থাকলে সুবিধা হচ্ছে যে যে কোনো মুভির কাজ করতে পারবে, কেউ তোমাকে বাধা দিবে মুভি বলে না, অ্যাকচুয়ালি এখন গিল্ডের কাছে যে কোনো ভিডিও, কমার্শিয়াল ভিডিও করার জন্য গিল্ডকে নেবে, এটা হচ্ছে আমাদের ইউনিয়ন বলে। আচ্ছা, কেননা তুমি কাজ করে গেলে আজকে, তাহলে আরেক যারা লাইটের, যারা খাবার দেয়, তাদের কি হবে? এটা সবাইকে এটা ইউনিয়ন যেরকম হয় সেটা, কিন্তু ওদের কথা হচ্ছে ভিডিও করতে গেলেই তুমি নাও, গিল্ডে করতে হবেই, এটাই হচ্ছে ব্যাপার। এইবার একটা খুব মজার টপিক, সেটা হচ্ছে বাড়িতে পুচকেটা আছে, আমি তো জানি, তাকে কতটা টাইম দিতে পারছো, মানে সে কিভাবে মানুষ হচ্ছে? এটা একটা সত্যি কঠিন প্রশ্ন। এটা ওর মা প্রচন্ড টাইম দেয়, এটা ওর মা খুব, ওটার জন্য ওর মধ্যে এই গুণটা মারাত্মক আছে। ফ্যামিলির আগে যেভাবে আগলে রাখছে, এইখানে কাজটাকেও সেইভাবে ও দেখে নিচ্ছে। দুটোটা ব্যালেন্স করার জন্য একদম দিদি পারফেক্ট, তাই তো? ব্যালেন্স করে চলছে। ওর পড়াশোনা পাশে ও তবলাও শিখছে শুনলাম এখন একটু আগে। শুট থেকে গিয়েও আমি 5টার সময় তো ঢুকছি, আমি 5:30 আমি ছেলেকে নিয়ে স্কুলে চলে যাচ্ছি, বা শো থেকে ফিরছি, আমি ছেলেকে নিয়ে স্কুলে চলে যাচ্ছি, আমি গাড়িতে যেতে যেতে ছেলেকে পড়াচ্ছি। ইভেন আমার ছেলেও ভীষণ সাপোর্টিভ, ও নাচে, আমরা দেখেছি ও খুব সাপোর্টিভ, আমি গাড়িতে যাচ্ছে তো ওর ওই কষ্ট ব্যাপার নেই, আমি ওকে পড়াচ্ছি, ও পড়ছে, ও বাবা মাকে স্ট্রাগল করতে দেখেছে, এবং ও ছোটবেলা থেকে ওটাই এতগুলো ছেলে মেয়ে সব সময় আমাদের বাড়িতে 10-12 জন থাকেই, মানে 5-6 জন তো নরমাল ব্যাপার, ও কিন্তু ওদের মধ্যে থেকেই বড় হচ্ছে, ওদের মধ্যে মানে ও ডান্সটাকেও ওরকম ভাবে নিচ্ছে, মানে ছোটবেলা থেকে ক্যাজুয়াল ব্যাপার যে ডিমটা ভাগ করে খেতে হবে, এই চকলেটটা সবাইকে দিতে হবে, এটা ওর কাছে খুব ক্যাজুয়াল জিনিস, মানে অন্য কেউ হলে না আমি দেব না। যদি বাড়িতে না থাকে, ধরো সবার হলিডে চলছে, 2-3 দিন গ্যাপ আছে, সবাই সবার বাড়িতে একটু যাচ্ছে, ও কান্নাকাটি শুরু করে দেয়, ওরা কেন বাড়ি গেল, ওদেরকে ডাকো, ওর অভ্যেস হয়ে গেছে তো, ওদেরকে ডাকো পরিবেশে। আর তারপরে ওর না এটাও দুটোর সব কোনোটা তো আমার সাথে গেল, দুটোই বাড়ি ফিরলো, ও জানে সকালে স্কুল যেতে হবে, আমি যাবো, উঠে যাবো, আমি রেস্ট নেবো, আমি ক্লান্ত হয়ে গেছি, এই ব্যাপার ওর মধ্যে নেই। এটা আমরা খুব মানে এর জন্য আমরা এখন চেষ্টা করি একটু বাড়ি দেখে যাওয়া, একটু বড় হয়েছে, এখন থাকতে শিখেছে, এখন শিখছে, মানে এখন খেলাটা বুঝতে পারছে, বাড়িতে সবার সঙ্গে খেলা, বাড়িটা এনজয় করছে, নিজে মার কাছে ঘুমিয়ে পড়ছে, এনজয় করছে, যে একা একা ফোন দেখাটা একটা বেশ ভালো মজা, এখন এনজয় করছে। আর বাড়িতে যে তোমাদের দুর্গাপুজোটা হয়, এটা মানে কবে থেকে শুরু হয়েছে? এটার একটা স্টোরি আছে। হ্যাঁ, সেটা আমরা তো আগে স্টোরি শুনতে এসেছি। এটা আসলে আমার মা স্বপ্ন, আমার ছোটবেলা থেকে খুব ইচ্ছা ছিল যে এইবারই আমার বিয়ে হবে, একটা দুর্গাপূজা হবে, আমি বড় বাড়ির বড় বউ, তো বড় বউ আমি একটা, এটা কিন্তু স্বপ্ন, সবার একটা রয়্যাল বাড়ি থাকবে, এবার সেই ডানকুনির বাড়িটার মতো। আমি কিন্তু বাড়ির বড় বউ, এটা বাস্তব কথা। আমার বাড়িতে এখন দুর্গাপূজা হয়, এটাও ঠাকুরের মা দুর্গার আশীর্বাদে এটা সব মানে ঠিক। তা আমার মা ফার্স্ট স্বপ্ন দেখে যে দুর্গাপূজা আমার মা করছে, তা কোনো কিছু রিজনে মা করতে পারেনি, তা মা একদিন হঠাৎ করে আমাদের সাথে শেয়ার করছিল যে এরকম দুর্গাপুজো হয়, হ্যাঁ আমার ইচ্ছা, কিন্তু কি করবে, হ্যাঁ না তা না, নানান প্রবলেম। তা
ও ফট করে বলে যে আপনার দুর্গাপুজোটা কি আমি নিয়ে নিতে পারি? তখন আমার শাশুড়ি মা ওকে বললো যে তুই নিচ্ছিস যখন, তাহলে সেটা কিন্তু দায়িত্ব সহকারে তোমাকে পালনও করতে হবে। তুমি আজকে করলে কালকে করলে সেটা কিন্তু হবে না। তাও বললো ঠিক আছে আমি নিলাম। তা ফার্স্ট বছরটা একটু ডগমগ, কিছু জানি না। প্রথম বছর তো হ্যাঁ, আমরা কোনো রাঁধুনি নিইনি, কিছু না, নিজেরাই পুজো জোগাড় করছি, নিজেরাই রান্না করতে, মানে একটা হ্যাপাজেট। সেকেন্ডটার থেকে প্রসেস বুঝে গেলাম, সেকেন্ডটা লকডাউন পড়ে গেছে। এবার কি করে, একদিকে কাজ নেই, তখন এত আমরা মিউজিক ভিডিও করি না, খুব সামান্য। তা আমি আর আমার শাশুড়ি মা মানে মাথায় হাত যে আমরা কি করে করব, কি করে, মানে কাউ থেকে ধার নিয়ে আসবো সেটাও পসিবল না করোনাতে, কি করে করব। ও বলল মা দুর্গা যদি আসতে চায়, মা দুর্গা আসবে। তো হঠাৎ পুজোর 20 দিন আগে ওর একটা মিউজিক ভিডিও ভালো প্রজেক্টের ঢোকে, সেটা পুরোটাও মা দুর্গার জন্য দিয়ে দিল, পুরো টাকাটা, যেটা পুরোটা, মানে পেমেন্টটাও আমি চাইনি, চাইনি, এটা নাম বলবো না তাহলে পরে পেমেন্ট কমে যাবে। পেমেন্ট আমি চাইনি, বললাম দিদি তুমি যা দেবে আমি তাই নেবো। তো আমি যখন না, এটা হচ্ছে আর একটা, আমরা করলাম, করে ঠোরে যখন পেমেন্ট দিচ্ছে, ডান্সারের পেমেন্ট আর প্যাকেট করে দেয় আমাদের খামে এনভেলপ, ডান্সার পেমেন্ট দিলো, আমার পেমেন্ট সে বুঝে যাবে এটা দেখলে যে খামে কে দেয়, বলছে কে কে খামে পেমেন্ট দাও। সরি লেখা যে কোরিওগ্রাফার্স বললো লক্ষ্মীর হাতে লক্ষ্মী দিতাম, আমাকে বললো। এবার আমি যখন খামটা, আমি কিছুই না, ও বলেছে খাম দিলে ব্যাগে তুমি কিন্তু ভরে নেবে, তুমি এদিক ওদিক তুমি ভোলাক্কার আছো তুমি রেখে দেবে। আমি এবার খামটা উল্টের করে রাখতে গেছি, দেখি একটা অ্যামাউন্ট, তখন আমার কাছে স্বপ্ন, আমরা শুনতে চাই সেটা সেটা কত। 20 ছিল, 20,000 টাকা 20,000 টাকা একটা মিউজিক ভিডিও করে, একটা মিউজিক ভিডিও 3 মিনিটের গান করে 20,000 টাকা শুধু কোরিওগ্রাফারের, 12টা থেকে 7টা শুট, মানে আদার্স ডান্সার পেমেন্ট আলাদা, আলাদা সব আলাদা। আচ্ছা, তা মানে আমি ওর দিকে না তাকিয়ে, আমার নাম বলবো, দিদির নাম বলবো আমাকে, তারপর তো দিদির কাছে অনেক কিছু অনেক নিয়েছি, কিছু পেয়েছি আমরা, প্রচুর, মানে এই জায়গাটা আজকে দাঁড়িয়ে আমার কাছেও নিয়েছে। নেই কিছু, নেশন ওয়ান্টস টু নো দা দিদির নাম দেবলীনা কুমার, আচ্ছা, ডক্টর দেবলীনা কুমার দেবলীনা কুমার। আজকে মানে উনি এত বড় একজন ডক্টরেট নাচ নিয়ে, কিন্তু ওনার ক্লাবের প্রথম মিউজিক মানে থিম সং উনি আমাকে বিশ্বাস করেছিল এই ছেলেটাই পারবে। আচ্ছা, এবং ওইটা দেখার পরে কাকু বলেছিল আমার ক্লাবের যা কাজ হবে এই ছেলেটাই যেন করে। আচ্ছা, এন্ড আমাদের যে উইন্ডোজ এর কাজগুলো আমরা যেটা করি সেটা সব উইন্ডোজ আজকে দেবলীনাদি রেফার করেছিল লকডাউনে, তারপরে সেই 20,000 টাকা দিয়ে ওটা দুর্গাপুজো। এনভেলপটা নিয়ে আমি ওর দিকে জাস্ট তাকিয়ে রয়েছি, ও বলছে কি হয়েছে, আমার চোখটা ছলছল। ও যখন খামটা নিল, ও পিছনে দেখলো, ও আমার দিকে তাকিয়েছে, ওর চোখে ছলছল, মানে আমরা পেয়ে গেছি। এখন একটা নিয়ে পেমেন্ট ঠিক আছে, তখন এটা মারাত্মক পেমেন্ট। এইটা মনে হয় যে মানে যে মা দুর্গার মা জন্য দুর্গা আমি তারপরে তো প্রত্যেকবার আমার পুজো হয়, আমি নিজে কোনো আমার কেউ যদি বলে মা দুর্গার জন্য কি জমাচ্ছে, প্রত্যেক মাস কেউ জমাই না, তো কিছু জমাই না। আমার এটা জানি না, এটা মা দুর্গাই করেন। আমার ঠিক দুর্গাপুজোর 1 মাস আগে আমি যে ইনকামটা করি সেটা আমার আমি দুর্গাপুজো করি, দুর্গাপুজো করে নিতে পারবো। কমপ্লিট আর এটা সুন্দরভাবে। একটা খুব অবাক জিনিস, যে অ্যামাউন্টটা আমরা দুর্গাপুজোর জন্য জমাই ওটাই আমরা পাই, ইভেন ওটার 1 টাকা বেশি বা কম কিছুই হয় না, মানে ওটা ওটা পুরো আসে তো, দুর্গাপুজো শেষ ওটাও শেষ, ওটাও শেষ হয়ে যায়, ওটার 1 টাকা আমরা রাখিও না, ওটা আমরা রাখিও না, ওটা কি আমি দেখেছি, ওটা পুজো 1 মাস থেকে আমার আসে। মানে তুমি ঠাকুরে কতটা বিশ্বাস করো? এবার এখান থেকে এই প্রশ্নটা যাতে, যে মা দুর্গাকে অ্যাকচুয়ালি একটা যে স্বপ্ন দেখেছিল সেখান থেকে পুজো করা একটা, মানে ওটা 20 দিনের মাথায় আমরা মা দুর্গা পেয়েও গেছিলাম, মানে দুর্গা ঠাকুর তো বানানোটা তো একটা বিরাট একটা 1 ব্যাপার। সপ্তাহ ঠাকুর আমরা পেয়েছে, 1 সপ্তাহ আগে আমরা ঠাকুর পেয়েছি। ম্যাক্সদা যা জোগাড়ু, সে ঠাকুর পাওয়াটা এবার লকডাউনে ম্যাক্সদা যে কোনো জায়গা থেকে যে কোনো কিছু জোগাড় করে এনে দিতে পারে। কোহিনুর জোগাড় করে আসতে পারলে কোহিনুর জোগাড় করে নিয়ে আসবে একবার। না সবার সাপোর্টের জন্য, সবাই ভালোবাসে। না অ্যাকচুয়ালি তোমার পরিধিটা অনেক ব্রড, মানে এখন বর্তমানে সবার সাথে ভালো রিলেশন রেখে চলো বলে পরিধিটা। এবং আমি দর্শকদের বলতে চাই, ম্যাক্সদা কোনো কাজ না করে না, মানে এটা আমি সবসময় ম্যাক্সদাকে বলি, সে 2 টাকার কাজ হোক 2 লক্ষ টাকার কাজ হোক, ম্যাক্সদা কোনো রকম ভাবে কাজটাকে করে দেয়। মানে আমার ক্ষেত্রেও হয়েছে, যখন আমি বলেছি ম্যাক্সদা আমার এই বাজেট আছে, আমার এই কাজ করতে হবে, বলছে কোনো অসুবিধা নেই করে দেবো। আবার বলেছি এত বড় বাজেট আছে, এটা সেটাও হয়ে যাবে, কোনো চাপ নেই। এটা ওর কাছ থেকে আমি আরেকটা জিনিস শিখেছি, যেটা হচ্ছে আমার ছেলের তখন অন্নপ্রাশন, ও 1 সপ্তাহের জন্য সিকিম চলে যায়, তা উইদাউট এনি পেমেন্ট, তখনও নতুন উইদাউট এনি পেমেন্ট, সিকিম ঘুরতে যাচ্ছি, যাই ঘুরে আসি, ঘুরে আসি, ব্যাপারটা রীতিমতো অশান্তি যে ছেলের অন্নপ্রাশন কিছু তো যাই আসুন,
আমি কি করে ম্যানেজ করবো? তুমি চলে যাচ্ছ এই সময়, কোনো টাকা, আমি এইভাবে বলেছি কোনো টাকা দেবে না, তুমি কেন যাচ্ছ? ও আমাকে একটা কথা বললো, আমি শিখতে যাচ্ছি, আমি শিখতে যাচ্ছি। ওই জায়গাটা থেকে আমি বুঝলাম যে শেখার মর্মটা কি। শিখতে তো হবে, না শিখলে ওই জন্য এখনো মানে আমরা কোনো আমি প্রত্যেকটা কাছ থেকে হ্যাঁ এখনো কোনো প্রত্যেকটা কাছ কোরিওগ্রাফি থেকেই ভিডিও আমার খুব জীবনে করার ইচ্ছা যে আমার এটা করবোই, আমি আরো এগোচ্ছি না, যে নাচতে পারে না তাকে খুব ভালো নাচানো, আর হচ্ছে ছোট কাজটাকেও বড় কাজের মতন করে দেখানো। হ্যাঁ, এটা আমার খুব টার্গেট, এটা আমি করবো, যে কাজটা করব আমি আমার 100% দেব, 100% করবো। এইটাই তোমার টার্গেটটা রয়েছে। আমরা এখনো কোনো কাজ করার আগে আমরা মানে ওইটাকে নিয়ে আগে স্টাডি করি যে এই গানটা কি বেসে যাচ্ছে, ফোক ক্যাটাগরি, ওয়েস্টার্ন ক্যাটাগরি, যেই ক্যাটাগরি হোক, মানে কি হচ্ছে আমরা দুজনে বসে আগে আলোচনা করি। হুক স্টেপ মানে খেতে খেতে আমি হয়তো রান্না করছি, খুন্তি নিয়েই আমি ওকে দেখাচ্ছি যে এটা হচ্ছে, বেলুন চাকি নিয়েই দেখাচ্ছি এটা হচ্ছে, ও ওখান থেকেই বলছে না এটা চলছে না, মানে 4-5টা স্টেপ চেঞ্জ করে এইটা নিয়ে, মানে ও তো মানে আমাকে ঝামেলা হয়েছে প্রচুর দুজনের মধ্যে, প্রচুর, যে স্টেপসটা আমার ভালো লাগছে ওটা ভালো লাগছে। হ্যাঁ ও ও মানে রীতিমতো না, আমি বেসিক্যালি বুঝিয়ে দিই যে দেখো ক্যামেরা যখন চলবে আমি এটা কিভাবে নেবো, তোমার এখানে দেখতে ভালো লাগছে কিন্তু ক্যামেরায় ভালো লাগবে মানে তুমি অনেকটা টেকনিক্যালি স্ট্রং হয়ে গেছো, স্ট্রং ফিল্ডে গিয়ে চেষ্টা করছি, ফিল্ডে গিয়ে টেকনিক্যালি স্ট্রং হয়ে গেছো। দিদি যেহেতু বাড়িতে পুচকেকে সামলানোর ব্যস্ত, আমি এখনো তাই। তোমার ধরো ও এই রিসেন্ট আমরা একটা সিরিয়াল শুট আমরা আগে করেছিলাম, সিরিয়াল শুট করে এলাম, ও তখন সোহাগে আদরে, সোহাগে আদরে নিজে পারফর্মও করেছি, ও পারফর্মও করেছে। আচ্ছা। তা ও পুরুলিয়া একটা শুটে ছিল সেই, এবার সেই দিনকে ওর পরে ঢোকার কথা, এবার আমি যেহেতু অ্যাসিস্ট করছি তাহলে আমাকে গিয়ে আগে সামলাতে হবে। তা আমি ওকে ফোনে বলছি তুমি মানে ও স্পটে থাকলে আমি বিশ্বজয় করে নিতে পারি, আমি 100 জনকে নাচ শিখিয়ে দিতে পারি, আমার কোনো খাটনি নেই। ও যদি স্পটে না দাঁড়িয়ে থাকে আমি মানে মোটামুটি আমি নাথিং। তো মানে ও যখন বলছে, আমি যখন স্পটে ঢুকছি ও বলছে আমি মেট্রোতে, আমি ঢুকে যাব, তুমি যাও রেডি করাও ডান্সার্সদের 8 ঘন্টার মধ্যে, ব্যাস। তার আগে অবধি কিন্তু আমার রাতে ঘুম নেই, ও ঢুকতে পারবে না, তার আগে অবধি আমার গলা শুকোচ্ছে, আমি রাতে ঘুমোতে পারছি না, ডান্সার্সদের ওপর চিল্লাচ্ছি তোরা কেন লেট করছিস, তোরা এটা করছিস কেন, গাড়িতে মাথা ঘোরাচ্ছে। ও যে বলে আমি মেট্রোতে, আমি সুস্থ, এবার কাকে আয় গান শিখবি আয়, মানে এরকম একটা, ও ভীষণ মানে, আর ওর কোনো কষ্ট নেই, ও সারা রাত করতে পারে। আমি 2টোর সময় এসে আমি আর পারছি না, আমার মানে এরম হয়ে যাচ্ছে ওরম হয়ে যাচ্ছে। ও তখনও এই টেকটা আর একবার নিলে মনে হয় ভালো হবে, একটা টেক ফাইনাল হয়ে গেছে, ও বলছে মনে হচ্ছে এইভাবে নিলে ভালো হবে। তখন মানে আমার মনে হচ্ছে কি গিয়ে ধাক্কা মেরে ফেলে দিই, আমি গিয়ে বলেওছি, ও বলছে এটাই বেস্ট করতে হবে আজকের জন্য, এটাই বেস্ট। তখন মানে ফাইনালি কার ডিসিশনটা হলো? বস মানে বাড়িতে বউ যতই মালিক হোক না কেন, কোরিওগ্রাফির জায়গায় গিয়ে বস ইজ বস। জায়গায় আর আমাকে কেউ ফোন করলে তো শো এন্ড করে, দুজনের নাম্বার দেওয়া আছে, কেউ যদি ফোন করে আমি তো অত বাজেট টাজেট অত যাই না, ও বলে তারপরে আমি ব্যাগটা আমি হ্যান্ডেল করি। ফোন যে বলেছে ম্যাম এরকম কি আপনাদের ডান্স ট্রুপ খালি আছে, আমি দাঁড়ান আমার বস রয়েছে পাশে, আমি ফোনটা দিচ্ছি, হ্যাঁ তারপরে বলি যে এই যে বসের সাথে কথা বলে নিন পেমেন্টের ব্যাপারে, ও ছাড়া ইম্পসিবল। এইবার যে বিষয়টা জিজ্ঞেস করব সেটা হয়তো তোমাদের জন্য একটু টাফ হতে পারে, বাট আমি জানতে চাই, এখন অবধি আমরা পুরোপুরি সম্পূর্ণভাবে বিষয়টা জানি না, যে কারণে আমি জানতে চাই, সেটা হচ্ছে পাখির ইনসিডেন্টটার কথা। পাখির ইনসিডেন্টটা আমি যেহেতু তোমার মুখ দিয়ে শুনতে চাই যে কি ঘটেছিল সেই দিন, এবং তারপরে মানে কিভাবে জিনিসটা থেকে ওভারকাম করেছো তোমরা প্রথম থেকে। আমার জীবনে একটা খুব বড় ধাক্কা, এই মর্মান্তিক ঘটনার প্রস্তুত কেউ কখনো থাকতে পারে না, কেউ জানি না এটা হবে। আমার সেদিন শো ছিল, 2টো শো ছিল, একটা টিম গেছিল মন্দারমণি, আর একটা এই মেয়েদের গ্রুপটা পাখি নিয়ে গেছিল হলদিয়ায়, এবং ওখান থেকে শো করে এসে এরা চলে যেত মালদা যাবে, এরা হাওড়া ঢুকবে, হাওড়া থেকে ট্রেন ছিল। তো স্পট থেকে যখন বেরোয় 3টে, পাখি আমায় ফোন করলো, আর তার আগে শো চলছে, একদম সব ঠিক আছে, শো চলছে, কোনো পেমেন্ট সব হয়ে গেছে, রেগুলার শো চলছে, আমার বাড়ি থেকে গেছে সব ঠিক আছে। 3টের সময় বাকি ফোন করে বললো দাদা আমাদের শো শেষ, পেমেন্ট হয়ে গেছে, আমরা বেরোচ্ছি। আর ঠিক আছে বেরো, কোলাঘাটে খাওয়া দাওয়া কর, টান হাওড়া এলো। এই কথা বলে আমি শুনলাম। 3:30-র সময় ফোন এলো গাড়ি থেকে একজনের, দাদা সাংঘাতিক অ্যাক্সিডেন্ট হয়েছে, এসো, পাখির অবস্থা ভালো না। তো আমি তখন সঙ্গে সঙ্গে আমার গাড়িকে ফোন করলাম, গাড়ি এলো। ও কোলাঘাটে তখন সুদীপ ছিল, সুদীপকে বললাম ভাই এই হয়েছে, সুদীপ সঙ্গে সঙ্গে চলে গেল ওখানে,
ব্যাড গার্লসের শুধু ব্যাড গার্লস সঙ্গে সঙ্গে চলে গেল, খুব হেল্প করেছে সুদীপ। সন্দীপনকে ফোন ওদের করলাম, গ্রুপের মেয়েরা 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 সন্দীপনকে বললাম, সন্দীপন গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। এবার আরেকটা টিম যারা ছিল মন্দারমণি, ওদের ফোন করলাম, এই ব্যাপার। ওর যে গাড়ি ছিল, আমার ভাগনা ছিল, ও বেরিয়ে এলো। বেরিয়ে আমরা যখন পৌঁছলাম, তখন যেটা বুঝতে পারলাম বা জানতেও পারলাম সেটা হচ্ছে, আমি ড্রাইভারকে বলেছিলাম, রাজুকে, ওর কোনো দোষ, রাজু খুব, রাজু আমার গাড়ি চালাচ্ছে নেই করে 3-4-5 বছর, আর খুব সেফ ড্রাইভ, সেফ মানে যে গাড়ি চালায়, রেসিং এ নেই, 70-80 এর বেশি গাড়ি চালায় না। আর তারপরে ও যতই প্রোগ্রাম যা হোক, যে থাকুক, ও নিজের রেস্টটা ঠিক নিয়ে চলে আসে। মানে ওর কোনো তাড়া নেই জীবনে। আমরা অ্যাক্সিডেন্ট হলেই বলি নেশা করেছিল, না না না, কিছু নেশাই করে না, কিছু নেশাই করে রাজু নেশাই করে না। না, ও নেশাই করে না। নেশা করে না। ও এবার আমি পরে বললাম, ও বললো সেদিনও ঘুমায়নি। কেন ঘুমায়নি, এটা হয়তো কপালে ছিল তাই। Destiny। কিন্তু অন্য যে কটা শোতে আমার গেছে, ও নিজের ঠিক 1 ঘন্টা ঘুমিয়ে এসে, ওকে ডাক দেখেও পাই না আমরা, নিজে 1 ঘন্টা ঘুমিয়ে এসে আসে। তো সেই দিনও ঘুমায়নি। আমি পরে ঘুমাসনি কেন, ও বললো, পরে বলেছে ও সুস্থ হয়েছে, আমি মেয়েরা রয়েছে ওর জন্য ঘুমায়নি। আমি তো ভুল করেছিস বাবা। যাই হোক, ও ঘুমায়নি। এবার ও না ঘুমিয়ে পড়েছিল, ড্রাইভ করতে করতে ঘুমিয়ে পড়েছিল। তারপরে গাড়ি দাঁড়িয়ে ছিল, ওখানে পুরো গাড়ি লাগিয়ে দেয়। তারপরে অ্যাক্সিডেন্টটা হয়, আমরা গিয়ে পৌঁছাই, তখন সবাইকে নিয়ে যাওয়া হয় তমলুক হসপিটালে, নিয়ে যাওয়া হয়েছিল। ওখান থেকে আমি সঙ্গে সঙ্গে পিজিতে আমার কয়েকজন পরিচিতি আছে, ওদের ফোন করলাম, দাদা এই ব্যাপার। তো বললো, সঙ্গে তুমি ঢোকাও, আমি দেখছি। তো পাখিটাকে সবাইকে অ্যাম্বুলেন্স যারা ছিল সবাইকে নিয়ে চলে আসে। বাকি শুধুমাত্র পাখিরই বেশি, খুব পাখির সাংঘাতিক লেগে কি হয়েছিল, পাখি বসেছিল তো, সিট বেল্টটাও মেয়েটা সেদিন পরে কোনোদিনই পড়তে Seat belt চাইতো পরেনি না, ও পড়তোই না, ওর ওটাতে একটা বেশ হেজিটেটেড ফিল করতো। কি করেছে, সিট বেল্টটা পিছনে এবার লাগিয়ে দিয়ে বসেছিল, বসিয়ে ও না ঘুমিয়ে পড়েছে। ও কিন্তু অনন্যাতে খাওয়ার অর্ডার দিয়েছিল, যে অনন্যা খাবার আমরা order দিয়েছে, আমরা আসছি। আমরা ভাত আর ডাল আর মানে কোলাঘাট ঢোকার আগে হ্যাঁ, একদম তোমার ওই টোল ট্যাক্স পার করে রামদারো 3 মিনিটেও ঘুমিয়ে পড়েছে। ফোনটাকে 3 মিনিটে ঘুমিয়ে পড়েছে। এবার যেহেতু ঘুমিয়েছিল, গাড়িটা পুরো লাগে তো সামনে গিয়ে, এই পুরো সামনের গাড়ি যে রড ছিল ওটা পুরো মাথায় লাগে, মানে পুরো চোটটাও মাথায় খায় মারাত্মকভাবে। কিন্তু ওর অবস্থায় সাংঘাতিক হয়েছিল। এখানে অনেক চেষ্টা করা হয়েছিল, পিজিতে নিয়ে এলে, তারপরে পিজিতে নিয়ে এসে আমার যারা পরিচিত ছিল, সুমিত দা ফোন করে, কিছু নেতা মন্ত্রীদের ফোন করেছিল, ডাক্তার একটা আলাদা একটা কমিটি তৈরি করে ফেলেছিল ওর জন্য, এবং সঙ্গে সঙ্গে দিনের দিন অপারেশনও করেছিল। কিন্তু ডাক্তার বলেছিল যে মাথার যা কন্ডিশন, তাতে করে ভগবানের ওপর ডিপেন্ডেন্ট বাঁচবে কিনা। আর বাকি যারা তারা কোথায় ছিল? বাকি যারা তাদের 3 জন মোটামুটি লেগেছিল, একটু একজনের পায়ে লেগেছিল, একজনের কোমরে লেগেছিল, আর একজন মাথায় একটু লেগেছিল, ওদের লেগেছিল, নাকে একটু চোট হয়েছিল। ওদের ওখান থেকে বারাসাত হসপিটাল বানানো চেনাশোনা ছিল, ওখান থেকে ট্রিটমেন্ট করে বাড়ি চলে যায় ওরা। আর একটা সেদিনই বাড়ি চলে যায়। আর রাজুকে ওখান থেকে ওরা নিয়ে আসে ইকোতে। রাজুরও ফ্র্যাকচারের মধ্যে হয়েছিল, রাজুর পায়ে বোধহয় প্লেট বসেছিল, আর হাতের হাতটা ভেঙেছিল। তারপরে ও খুব বেঁচে গেছিল কি, ওই সিট বেল্ট পরে না, ওরা পিছনে করে দিয়েছিল মানে সিটটাকে, যার জন্য ও পড়ে গেছিল ভেতরে। এই পোর্শনটাই লাগেনি ওর, পায়ে লেগেছে। হ্যাঁ, পায়ে লেগেছিল, হাতে লেগেছিল। এখানে ইকোতে ভর্তি হলো, ওখানে অপারেশন হলো, ঠিক হয়ে গেল। আমার পিজিতে আর একটা মেয়ে, ইপসিতা বলে একটা মেয়ে, ওর মাথা এই জায়গাটা অনেকটা কেটে গেছিল, ওকেও ভর্তি হয়নি, ওকে বিকালবেলা স্টিচ পিচ ওকে ছেড়ে দেয়। শুধু পাখি ভর্তি ছিল, পাখি ভর্তি থাকছে। তো প্রত্যেকদিনই বলছে একটু ভালো হলো, ভালো হচ্ছে, ভালোর দিকে যাচ্ছে, আমরা একটা আশা পাচ্ছি যে খুব ভালো খবর। কিন্তু 3 দিন বা 4 দিনের 4 দিন পর বলে দিল যে নমস। সেই সময়ও অনেক মানুষ যারা প্রচন্ড হেল্প করেছে, প্রচন্ড আমাদের পাশে দাঁড়িয়েছিল। আর ওইখানে আমি তো মানে আমার কাছে পাখি একটা আমার মেয়ে ছিল, মানে আমার কাছে 24-25টা ছেলে মেয়ে, তোমার মেয়ে আমার ছেলে একটু আগে প্রচন্ড থাকতো আমাদের গাড়ি, সব পাখি বেশি, মানে শোনা থেকে আজকে বাড়ি যাবো না, ওর যেহেতু বাড়িটা দূরে ছিল, আর যেতে হবে না, থেকে যা। তা মিডিলে একটু মানে ওই সবাই কিছু বলাতেও আমার থেকে একটু ডিট্যাচড হয়ে যায়। তারপরে ও আবার কিন্তু বুঝতে পেরেছিল, আমি বলেছিলাম ঠিক আছে তুই যেখানে ভালো থাকিস তুই সেখানে থাক, বাট তারপরে আবার যাই হোক কাম ব্যাক করে, ও আমার সাথে আবার আগের মতো হয়ে যায়। তা পাখি আমার কাছে একটা আলাদা ইমোশন ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আমি ভীষণ পরিমাণে মানে ব্রেকডাউন হয়ে গেছিলাম সেই দিনকে, আমি প্রচন্ড কান্নাকাটি করছি। কিন্তু আমি শুনতে পাচ্ছি মানে পিছনে ফ্যামিলির রিঅ্যাকশন কি ছিল যখন ওরা, আমি যখন পার্সোনালি দেখতে গেছিলাম পিজিতে, তখন আমি কাকুর সাথে, আমি এবং আমার যারা এখন ডিওপি আছে ও ছিল, তো যখন আমি কাকুর সাথে পার্সোনালি কথা বলি, তখন কাকু আমাকে বললেন যে ছেলেটাও, ওনার পাখির দাদা ছিল ছোটবেলায় মারা গেছে, হওয়ার পর মারা গেছিল কোনো কারণে, এবং তারপরে বললো যে মেয়েটা বেঁচে যাবে তো,
খুব কান্নাকাটি তার করছিলেন। বাবা মার তো হ্যাঁ, হবেই এটা। বাবা মা, হ্যাঁ। কাকিমা এসে আমাকে বলেছিল বোনকে কিন্তু বাড়ি নিয়ে এসো, বাড়ি তোমাকে নিয়ে দায়িত্ব এসো। দিলাম। মানে আমি সেটা কাকিকে মুখ দেখা কাকিমাকে আর মুখ দেখাতে পারিনি আমি। ওই যে আমি বলছিলাম কাকিমা আমি আছি, কিন্তু আমি থেকেও কিছু করতে পারলাম না। আমরা মানে ও সেইখানে মানে এই ঘটনাটা হওয়াতে পুলিশের কি কোনো তারপরে ভূমিকা ছিল বা হসপিটালের কোনো ভূমিকা ছিল, যেখানে প্রথম প্রাথমিক চিকিৎসা হয়েছিল সেখানে চিকিৎসা হয়নি বা এরকম কিছু হয়েছে? না ওরকম কিছু, ওখান থেকে বলে দিয়েছিল যে অতাদের বাড়ি নিয়ে যাও, এখানে সেই ট্রিটমেন্টের ব্যবস্থাই নেই। তোমরা ওখান থেকে ডিরেক্ট পিজিতে নিয়ে চলে আসি। পিজিতে আনো, তারপরে 4 দিন 4 দিন ছিল ওখানে। তারপরে ওখান থেকে ডিটোরিয়েট করে যাবে। হ্যাঁ আর পারে না, আর আর নিতে পারছিল না মেডিসিন সেই ক্ষমতা ছিল না শরীরের মধ্যে। তারপরে তোমাদের আর কিছু ফেস করতে হয়েছে কি, মানে ওইটাই বলছি, এটার মানে পরে? আমি শুনতে পাচ্ছি অনেকে বলছে যে ম্যাক্স দুটো দিকে সামলাতে গিয়ে এটা হয়ে গেছে। আমি সেইটাই জানতে মানে আমি কার নিশ্চয়ই কারণ- কতটা circumstances face হ্যাঁ করতে মানে হয়েছে। ওইখানে মানে আমাদেরই চেনা লোকজন, ওরা বলছে এই জন্য 2 নৌকাও পাল দিতে নেই। হুম। মানে আমি সেই সময় রিপ্লাই দেওয়ার হয়তো সুযোগ বা সুবিধা কোনো এরকম দু নৌকাটা কোথায় আমার জানা মানে নেই। হয়ে ওঠে না। যেহেতু শুট শো বলছে, এবার এরম তো এবং না যে তোমার আমরা সেই কাউকে সময় ভরা শো চলছে। ওরা show চলছে। তো আমাদের শোতে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের শরীর যতই খারাপ থাকুক, আমাদের বাবা মা মরে গেলে যেতেই অনুষ্ঠান হবে। করতে ওর যেতে হয়। যেদিন ওর বাবা মারা যায় সেদিন আমি গ্রুপ পাঠিয়েছি আমি। সেদিনও অনুষ্ঠান করতে যেতে হয়, মানে এটাই হয়ে থাকে। হ্যাঁ নিয়ম এটা, সেই কমিটমেন্ট। কারণে তোমার দলের একজন যে আর এই পৃথিবীতে রইলো না, তারপরেও তোমাদের অনুষ্ঠান করে যেতে হচ্ছে, এবং পারিপার্শ্বিক চাপটা অনেক ভীষণ বেশি ছিল। হচ্ছে। এবং তখন ওই মানে কিছু- তখন কি কোনো ছেলে মেয়ের থেকে এই রিঅ্যাকশনটা পেয়েছো না। যে না আমাদের ছেড়ে যেতে হবে, হয়তো ম্যাক্সদার দোষ বা এটা না, না, বা কেউ রাজুর বলেনি। দোষে এটা হয়েছে, না, এরকম কেউ কিছু বলেনি। ফেস করতে হয়েছে? আমাদের আমার সামনে কেউ বলেন, সামনে কেউ বলেনি। পিছনে কেউ এবং কিছু বলেনি। তারপরে তুমি সেগুলো দেখোনি, মানে কেউ তোমার দল ছেড়ে যায়ও না না। কেউ যায়, কেউ যায়। ইভেন তাদের গার্জিয়ানদের রিঅ্যাকশন, মানে তাদের গার্জিয়ানরাও তোমার উপর সেই ট্রাস্ট। না আমার উপর ট্রাস্ট ছিল, গার্জিয়ানরা এসেছিল আমার সাথে দেখা করতে। একটা মেয়ের এরকম হয়ে গেছিল যে ও ভয় পাচ্ছিল গাড়িতে উঠে, তো ওর ভয় লাগছিল, বাট ওর গার্জিয়ানরা আমাদের ফোন করে বলছে যে ওকে শোতে নিয়ে যাও। অ্যাংজাইটি হয়ে গেছিল। হ্যাঁ, যে ও কেন বাড়ি বসে রয়েছে, ওকে শোতে নিয়ে যাও, ওকে বলো তোমাদের কাছে থাকতে। উনি বারবার চাইছিল ও যাতে তখন আমাদের অ্যাকচুয়ালি তখন আমি হয়তো ভেবেছিলাম যে এই বোধহয় সব শেষ হয়ে গেল, সব শেষ আমাদের। কিন্তু এইখানে ওরা আমার খুব সাপোর্ট করে দিয়েছে। ভীষণ। আমি ডাইরেক্টলি জিজ্ঞাসাও করেছিলাম যে তোদের মনে হয় যে তোরা কেউ থাকবি না আমাদের কাছে, তোরা তাহলে যেতে পারিস। তা ওরা বলেছিল না আমরা কেউ যাবো না, এখানে কপালটারই দোষ। সবাই এটা সবাই মানে আমার গ্রুপের ছেলে মেয়েরা মানে ভীষণ আমাদেরকে ট্রাস্ট করে, আমরাও ওদেরকে করি। সেই সময়টা ভীষণ। আর মানে সেই 3-4 দিন ওরা যে আমাদের কি মানসিকভাবে সাপোর্ট করেছিল, 3-4 জন ওরা আমার বাড়িতে থেকে, মানে আমি যেহেতু সবসময় কাঁদতাম, মানে ওরা অলিদি এটা বানাও তুমি, ওটা বানাও, চলো এখানে যাব। ওরা 3-4 দিন আমাদের দুজনকে ভীষণ আঁকড়ে ধরেছিল যে যাতে আরো ভেঙে না পড়ো, আরো বা ভেঙে না পড়ো। অনুষ্ঠানগুলো আর চলছে। আমি আরো তো মানে কতদিন হয়েছে এরকম যে দুজনের সাথে কথাই বলছি না, মানে কি কথা বলবো, কথা বলতেই ইচ্ছা করছে না। আমাদের মধ্যে কোনো আলোচনার টপিকই হচ্ছে গ্রুপ, শুট, আর খুব বেশি হলে বাড়ির বাজার, এই নিয়েই আমরা থাকি। এই নাচ হবে, চলো সিজনে না এই নাচটা করবো। আমাদের মধ্যে আলোচনার টপিকটাই ছিল না, আমরা কথাই বলছিলাম না দুজনের সাথে। বুঝতে পেরেছি। সেই জায়গা থেকে এখন সিচুয়েশনটা বেটার, হ্যাঁ আমরা ওটা ওভারকাম করে ফেলেছি। ওই সময় অনেকটা ব্যথাটাকে মুছে দেয়, বলে মুছে না, দেয়। হ্যাঁ, সেখান থেকে এখন আবার সবাই যে যার মতো নর্মাল। আর তাদের পাখির ফ্যামিলির সাথে তোমাদের যোগাযোগ আছে? হ্যাঁ আছে, কাকুর সাথে আমার কথা হয়। আমরা আমার গতকালই যাওয়ার কথা ছিল, আমার সিরিয়ালের শুটিং এর জন্য যেতে পারিনি। আমরা তো 1 সপ্তাহের মধ্যে আবার যাবো কাকুর সাথে দেখা করতে, মানে টাচে আছো এখন? কাছে আছে, কাকুর সাথে কথা সেইভাবে হয়। যাতে সম্পর্কটা কাকু যাতে একদম বজায় আমাদের খবর নেয়, আমার ছেলে কেমন আছে খবর কারণ নেয়। পাখি মানে কাকিমা কাকু ওকে পাখির দাদা বলতো, মানে নিজের দাদা এরম কেউ করতো, যে তুমি আমার ছেলে এরম বলতো। এবং আমি দেখেছি পুরো পুরো যারা ম্যাক্সদাকে চেনে বা যারা ম্যাক্সদার সাথে কাজ করেছে প্রত্যেকে পাখির জন্য দৌড়াদৌড়ি করেছে। একদম এবং সবাই প্রচুর মানুষ আমি দেখেছি পিজিতে দাঁড়িয়ে রয়েছে, তারা অপেক্ষা করছে যে শুধুমাত্র শুনবে বলে যে পাখি পাখি ঠিক কেমন আছে একদম কেমন আছে। সেটা টাইমিং সেটা রাত 2-3টে অবধি। রাত 2-3টে সবাই দাঁড়িয়ে থেকেছে, এই সাপোর্টটা করেছে। এবং আমার কোথাও গিয়ে মনে হয় এটা তোমার পার্সোনাল ব্যবহারের জন্যই, মানে মানুষ তো তুমি যে ব্যবহারটা মেনটেন করে চলো সেই ব্যবহারটার জন্যই
মানুষ তোমাকে ওই সাপোর্টটা দিয়েছে। তো এই ব্যবহার নিয়ে এসে আমরা প্রায় পডকাস্টের শেষের দিকে চলে এসেছি। হ্যাঁ লাস্ট দু একটা প্রশ্ন, কারণ আমাকে তো পডকাস্টটা একটু কন্ট্রোভার্সি করতে হবে, একটু হিট করাতে হবে। তো সব থেকে খারাপ কে করেছে তোমার লাইফে, তোমার এই কেরিয়ার চলাকালীন তোমার কি মনে হচ্ছে যে এরকম কেউ খারাপ করেছে, বা এরকম কেউ শো, একটা ভাইটাল শো কাচি করে দিয়েছে, বা খুব বাজে হয়েছে, মানে এর কাজ আমি করবো না, এর ভাল লাগছে না, এরকম কেউ আছে জীবনে? এরকম শো না, আমি বলছি যে কাজের ক্ষেত্রে। পুরো কাজের ক্ষেত্রে। ধরো সেটা তোমার যবে থেকে তুমি প্রথম ট্রেনে করে ব্যারাকপুর থেকে ট্রেন ধরেছো তবে থেকে আজকে অবধি তোমার লাইফে এরকম কেউ আছে যার সাথে মনে হয় যে আমি আর এরকম কেউ আছে যার সাথে মনে হয় যে আমি এর সাথে কোনো কাজ করব না, বা একে আমার ঠিক পছন্দ হয় না? এরকম আছে কেউ? এরকম আছে কেউ? জানতে চাই। এরকম কেউ নেই? না থাকলে তো বিশাল ভালো। অ্যাকচুয়ালি মানে খুব একটা গায়ে মাখি নাই সব, মানে আমি নো কিছু নো গায়ে কেয়ার মাখি না। অ্যাটিটিউড। No, আচ্ছা, ঠিক। আচ্ছা, আচ্ছা, কেউ খারাপ। যদি কাছি করে দেয় করে দিয়েছে, হয়ে গেছে, চলো। চলে গেছে। তার ভাগ্যে ছিল। আচ্ছা। আমরা আমি শুধু লাস্ট এই ইয়ের সময় একজনের উপর খুব রেগে গেছিলাম, এই লক্ষ্মী পুজোর ভাইফোঁটার আগের দিন আমার ভাইটার সময় ছিল, ওই দাদার নাম একদম ওকে ফোন করলো, বলবো বেশ করেছি বলেছি, কেন জানে দা ও ডেট নিয়েছিল, তো ডেট নিয়ে ও সকাল থেকে ফোন ধরে না, বিকেলবেলা বলছে এই বোম খেয়েছে, এই হয়েছে, শোটা হচ্ছে না। তো সেদিন আমি অনেকগুলো শো ছেড়ে দিই, তো আমার শোটা ক্যান্সেল হয়েছিল, আমার কোনো দুঃখ ছিল না, আমার ছেলে মেয়েগুলো বসে গেলো, এটা আমার খুব রাগ হয়েছিল। আমি তোমার ডাইরেক্ট SMS-ও ডাইরেক্ট বলেছি। এটা কি প্রথমবার তোমার সাথে, নাকি এটা আমার প্রথমবার, এরকম আর এরকম হয়নি। হয় বৃষ্টিতে ক্যান্সেল হয়েছে আলাদা ব্যাপার, কিন্তু শো ফাইনাল আমি আগের দিন রাত্রে বলেছি তোমার প্রবলেম হলে বলো, তোমার কিছু ঢুকলে আমি নিয়ে নেবো, আমার কিচ্ছু জানায়নি, বলেছে 12টা অব্দি ওয়েট করো। আচ্ছা, মানে সকাল 12টা? হ্যাঁ, যে ওয়েট করো মানে কিছু না কিছু সে আমায় দেবে, ভাইটাল ডে দিল না আমাকে, 4টের সময় বললো হচ্ছে না কিছু, ক্যান্সেল আছে। আমি সেটাকে বলেছিলাম তুমি আমাকে শো দেওয়ার আগে, এরপরে আমি তোমার কাছে কোনো অ্যাডভান্স চাইনি, আমি কিন্তু 50% অ্যাডভান্স নেবো, দেন তোমার শো করবো, তা যদি তোমার মনে হয় আমাকে নেবে, নাহলে নেবে না, ফোন করবে না। আমি এটা ডাইরেক্ট ফোন করেই বলেছিলাম, যে শো না হলে আমার কোনো প্রবলেম নেই, করবো না শো আমি। এই একটা প্রবলেম হয়েছে আমার, আর এছাড়া কোনো গায়ে মাখাই না। আমি গায়ে মাখাই না। আর সব থেকে ভালো মোমেন্ট, লাস্ট অ্যান্ড ফাইনাল কোশ্চেন, সব থেকে ভালো যে এই মানুষটাকে পেলে তো আমি সারা জীবন এই মানুষটার সাথেই কাজ করতে চাই। এরকম হয়নি, আমার জীবনে খুব ভালো একটা জীবন হয়েছে, ওই কোরিওগ্রাফি করতে গেছি ওম সাহানি, ওমদা আমাদের হিরো। আচ্ছা। ওমদা কোরিওগ্রাফি করার পরে বললো বাংলায় এত ট্যালেন্ট থাকলে বাংলা ইন্ডাস্ট্রি বোম্বে থেকে কেন কোরিওগ্রাফার আনে, এটা আমার কাছে বড় পাওয়া ছিল, বেস্ট এটা আমার বড় পাওয়া ছিল, ওটা আমার জীবনে আমার মনে হয়েছিল না আমি পারবো, আমাকে মানে আমি একটা আশা দেখেছি আমি পারবো। না, আরেকটা আছে, রোহানদার নামে তখন বললো, কিন্তু রোহানদার একটা ভালো কথাটাও বলি, তাহলে রেগে যাবে রোহানদা। রোহানদা বলেছিল যে ওলি আর ম্যাক্স মুভির জন্যই তৈরি হয়েছে, একদম রোজই তৈরি হয়েছে, আমরা সিনেমা করবো একসাথে, আমরা সিনেমা করবো। আচ্ছা, এরপরে তোমার লাস্ট মানে ভিশন কি? মানে বাংলায় অবশ্যই সবার, তুমি অ্যাজ আ কোরিওগ্রাফার চাইবে তুমি মুম্বাইয়ে কাজ করো, বাট বাংলায় কোন আর্টিস্টের সাথে তুমি কাজ করতে চাও, কার সিনেমাতে তুমি কোরিওগ্রাফি করতে চাও? না আমার ওরকম করেই নেই, আমার যে টার্গেট জানি না আমি কোনোদিন পারবো কিনা, আমি বাংলা থেকে প্রথম ন্যাশনাল অ্যাওয়ার্ড জয়ী কোরিওগ্রাফার হতে চাই। ন্যাশনাল অ্যাওয়ার্ড? এটা সবসময় হ্যাঁ, যে প্রথম বাংলা ডান্স কোরিওগ্রাফার যে বাঙালি, যে বাংলা গান করে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। আমি একটা মজার কথা বলি, হ্যাঁ, আমার ইচ্ছা দেবদার সাথে, কারণ আর কিরম গান কিশোরী কিশোরী বা ঝিলমিল গান, যেখানে ওই রোমান্টিক মোমেন্ট গুলো দেবদার সাথে আমাকে করে দেখাতে হবে। ইয়েস, হ্যাঁ, মানে আমি অ্যাক্টিং করি চাই না করি, আমি একটু দেবদার সাথে রোমান্টিক সিন করব। হ্যাঁ, ওই রোমান্টিক সিনটা করাচ্ছে। দেবদা তাড়াতাড়ি যদি আমার পডকাস্টটা তোমার অবধি গিয়ে থাকে, এই যে তোমার নেক্সট সিনেমার হিরোইন ওয়েট করছে। না হিরোইন না, না হিরোইন না, ব্যাকগ্রাউন্ড হিরোইন, ড্যামি হিরোইন। দেবদা লাগে। হ্যাঁ, তো ওয়েট করছে, তুমি তাড়াতাড়ি যোগাযোগ করে নাও, নাম্বার আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে। তো চলো, অনেক মজার আড্ডা হলো, অনেক কথা জানতে পারলাম আজকে। আমরা পডকাস্টটা এখানেই শেষ করছি। আবারও বলছি, ক্যামেরার সামনে যারা থাকে বা আমরা স্টেজে যাদেরকে দেখতে পাই, তাদের পেছনে অনেক বড় একটা টিম কাজ করে সবসময়, ক্যামেরা, সাউন্ড, লাইট, টেকনিশিয়ান, কোরিওগ্রাফার, ডিরেক্টর, এবং শুধু ডিরেক্টরের নামটাই আমরা বড় করে সিনেমায় দেখতে পাই, ঠিক আছে? এবং যখন ক্রেডিটস গুলো ওঠে আমরা হল থেকে বেরিয়ে যাই, তাই বর্তমানে
মানে এখন ডিরেক্টররা কি করেছে, যখন ক্রেডিটস ওঠে তখন নয় বিহাইন্ড দ্য সিন সাইডে চালিয়ে দেয় আর যাতে দেখে সবাই। দেখে, দেখে সবাই। আর না হলে হচ্ছে একটা আইটেম নাম্বার ডান্স চলে ঠিক আছে। অথবা সব থেকে ভালো জিনিস যেটা আমরা মার্ভেলের সিনেমা দেখে আর ডিসি সিনেমা দেখে শিখেছি, সেটা হচ্ছে পোস্ট ক্রেডিট সিন রেখে দেয়, যাতে পুরো টাইটেলটা উঠে যাওয়ার পর একটা সিন থেকে যায়, একটা ঝলক থেকে যায়। ছবিতে সিনেমাতে পরের বারে কি হবে, পরের বারে কি হবে, যাতে ক্রেডিটস অ্যাকচুয়ালি ওটা পরে দিয়ে দিতে পারে, ওটা ক্রেডিটস যে এত বড় টেকনিশিয়ান কাজ করেছে, সাউন্ড ব্যাকগ্রাউন্ড মিউজিক লটস অফ পিপল কাজ করে। তো তাদের মধ্যেই একজন না দুজন ব্যক্তিকে আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আর যদি তোমাদের এই পডকাস্টটা ম্যাক্সদা আর অলিদির সাথে এই পডকাস্টটা ভালো লেগে থাকে, তাহলে এক্ষুনি লাইক করে দাও আর কমেন্ট করে জানাও যে তোমাদের কার পডকাস্ট তোমরা দেখতে চাইছো আরও, আর কি কি শিখলে বা কি কি জানতে চাও এই পডকাস্টটা থেকে তোমরা কমেন্ট করলে আমি সব কটা কমেন্ট পড়বো, এবং নেক্সট যে আসবে আমি চেষ্টা করবো সেই কমেন্টগুলো পড়ার এবং তাদেরকে কমিউনিকেট করানোর তোমাদের সাথে। সো দেরি না করে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, কমেন্ট করে দাও আর বেল আইকন প্রেস করতে ভুলো না। দেখা হচ্ছে পরের পডকাস্টে বাকবাকুয়া পাপান।